আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি 26 এবং 27 ব্যাচ, তোমরা যদি ভেক্টর থেকে যে কোনো একটা টপিক পড়ে বোর্ডে আনসার করে দিয়ে আসতে চাও, তাহলে সেটা হচ্ছে নদী নৌকার প্রবলেম। সো তুমি যদি জাস্ট এই ক্লাসটা করো, তাহলে তুমি দেখো ভাইয়া, এই জায়গাতে আমি সকল বোর্ডের কোয়েশ্চেন আমি কিন্তু এখানে সলভ করে দিচ্ছি এবং বেসিক থেকে দেখাবো। সো টেনশনের কোনো কারণ নাই, জাস্ট একটা ভিডিও দেখো, এখান থেকে তুমি শূন্য থেকে প্রস্তুতি নিয়ে বোর্ডে যে কোনো কোয়েশ্চেন তুমি সলভ করে দিয়ে আসতে পারবা। আর এখান থেকে একটা কোয়েশ্চেন থাকেই থাকে। ওকে, সো এখান থেকে আমরা দুইটা টাইপের কথা জানি। প্রথম টাইপ হচ্ছে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে। ওকে, তাহলে সর্বনিম্ন দূরত্বের ক্ষেত্রে ভাই একটা জিনিস মাথায় রাখবা, যে আমি কোন দিকে যাত্রা শুরু করতেছি তার উপর ডিপেন্ড করতেছে। ওকে, তাহলে এটা যদি হয় একটা পার, সে ফর এক্সাম্পল এটা হচ্ছে আরেকটা পার, তাহলে এই যে আমাদের নদীটা আছে, এই নদীতে আমার স্রোত অবশ্যই আছে, হুইচ ইজ ইউ। তাহলে আমাদের স্রোতের কারণে ডেফিনেটলি আমি যেই দিকে যাত্রা শুরু করি না কেন, আমি ওই দিকে যে অপর পারে পৌঁছাইতে পারবো না, আমাকে টান দিয়ে ওইদিকে নিয়ে যাবে, তাই তো? তাহলে আমি চাচ্ছি কি, আমি চাচ্ছি মূলত এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে পৌঁছাইতে, সরাসরি এ থেকে বিতে যাইতে। ঠিক আছে, যেহেতু আমি বলছি সর্বনিম্ন দূরত্ব, তাহলে সর্বনিম্ন দূরত্ব কখন পসিবল? যখন আমি এখান থেকে এখানে সরাসরি যাত্রা শুরু করব, তাই না? এখান থেকে এখানেই তো সর্বনিম্ন দূরত্ব। তুমি অন্য যে কোনো দিকে যাত্রা শুরু করো না কেন, ধরো এদিকে যাচ্ছ, তারপর ধরো এদিকে যাচ্ছ, প্রত্যেকবার কিন্তু এই দূরত্ব থেকে মানটা বেশি আসতেছে। তাহলে আমার সর্বনিম্ন দূরত্ব তখন হবে যখন আমি একদম 90 ডিগ্রিতে ওই অপর পারে পৌঁছাইতে পারবো। কিন্তু এখানে একটা কথা আছে, যেহেতু এখানে স্রোত আছে ভাইয়া, তাহলে তুমি এইদিকে যাত্রা শুরু করলে কি এই বিন্দুতে পৌঁছাইতে পারবা? অসম্ভব। তুমি এই বিন্দু থেকে অবশ্যই এদিকে কোন একটা বিন্দুতে আসা পৌঁছাবা, কারণ এখানে স্রোত আছে। যেহেতু স্রোত আছে ভাইয়া, তাহলে ডেফিনেটলি মাথায় রাখো, আমার যাত্রা অবশ্যই এইদিকে কোনো একটা দিকে শুরু করতে হবে। তাহলে আমি এইখানে স্রোতে টান দিয়ে আমাকে হয়তো বিতে পৌঁছায় দিতে পারে। জাস্ট আমি অ্যাঙ্গেলটা জানলে ডেফিনেটলি ওই অ্যাঙ্গেলে আমি যদি হিসাব করে ওই দিকে যাত্রা শুরু করতে পারি, তাহলে আমাকে বি বিন্দুতে পৌঁছায় দিয়ে আসবে। বোঝা গেছে? এটা শ্রুতেই আমাকে পৌঁছাবে। তাহলে একটু আমাকে বলো ভাইয়া, এখান থেকে তাহলে তাদের মধ্যবর্তী কোণ হবে আলফা। আর এখান থেকে আমরা একটা জিনিস বলে দিতে পারি, খেয়াল করো, এই যে তোমার লব্ধির সাথে ভূমির যে কোণ, এই থিটার মানটা হচ্ছে 90 ডিগ্রি। কেন ভাইয়া এটাকে আমরা লব্ধি বলতেছি কেন? খেয়াল করো, এটা যদি আমাদের হয় ইউ, তাহলে এটা হচ্ছে আমাদের ভি। তাহলে দেখো, আমাদের দুইটা বেগের মধ্যবর্তী যেই একটা বেগ গেছে, এটাই হচ্ছে তাদের কি, তাদের লব্ধি বেগ। এটা আমরা সবাই জানি। এইদিকে আমার স্রোত, এদিকে হচ্ছে আমার কি, নৌকার বেগ। তাহলে অবশ্যই তার মধ্যবর্তী যে রেখাটা গেছে, এটা তাদের কি, এটা তাদের লব্ধি বেগ, হুইচ ইজ বি আর। হুইচ ইজ বি আর। কিভাবে এটা আরেকভাবে বোঝা যায়? কিভাবে বোঝা যায় ভাইয়া? এই যে খেয়াল করো, একটু ভালো মতো খেয়াল করো। আমি যদি এটাকে সামান্তরিক এঁকে দেই, তাহলে খেয়াল করো, এই যে তার কর্ণ বরাবর যেটা যাচ্ছে ওইটাই তো তার লব্ধি। আমরা সবাই এটা পড়ে আসছি, বেসিক জানি আমরা সবাই, আশা করি। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি যে বি আর স্কোয়ার ইকুয়ালস টু ভি স্কোয়ার প্লাস ই স্কোয়ার প্লাস 2vu cos আলফা। ওকে, এটা আমরা সবাই জানি, এই সূত্রটা আমরা সবাই জানি, তাই তো? বেসিক থেকে দেখাচ্ছি, সব প্রবলেম আমি সলভ করে দেবো। সো ঠান্ডা মাথায় একটু খেয়াল করো ভালো করে। তো এখন আমাকে যদি বলে ভাইয়া এখান থেকে আলফার মানটা বের করো, কিভাবে বের করব? তো আমরা আহ একটা সূত্র জানি না সবাই, দিকের সূত্র tan থিটা ইকুয়ালস টু। কেন ভাইয়া tan থিটা নিচ্ছি কেন? কারণ দেখো, আমি এই লব্ধির সাথে ভূমির যে কোণ, এই কোণটা জানি কত, 90 ডিগ্রি। দ্যাটস ওয়াই আমরা এখন দিক থেকে বের করার চেষ্টা করব। তাহলে এই সূত্রটা কি সবার মনে আছে? উপরে হচ্ছে সাইন আলফা, ওকে, আর নিচে হচ্ছে যে যার সাথে কোণ, যার সাথে কোণ সে বসে একালা, এই যে একেলা বসছে, ইউ প্লাস ভি কজ আলফা। এখানে ভি বসবে নাকি ইউ বসবে এটা নিয়ে টেনশন করিও না, যে যার সাথে কোণ সে বসবে হচ্ছে একেলা। ঠিক আছে? সো এইখান থেকে তুমি সুন্দর মতো কি বলতে পারো বলো তো ভাইয়া? যেহেতু আমি এই জায়গাটাতে থিটার মানটা জানি কত, 90 ডিগ্রি, তাহলে tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0। তাহলে 1/0 ইকুয়ালস টু ওইটা। তাহলে এখান থেকে আমরা ইজিলি বলে দিতে পারি ইউ প্লাস ভি cos alpha equals to 0, therefore alpha equals to হবে cos inverse minus u by v। এই সূত্রটা তুমি মুখস্থ করে আসছিল না, যে আলফার মানটা হচ্ছে cos inverse মাইনাস ছোট বাই বড়। সো এইভাবে মুখস্থ করার দরকার নাই, ডাইরেক্ট তুমি এখান থেকে চিত্র থেকে বসায় ফেলতে পারবা। ওকে, তাহলে এখান থেকে আমি আর কি কি জানতে পারি বলো তো ভাইয়া? যদি আমাদেরকে টাইম বের করতে বলে, ধরো আমাদেরকে টাইম বের করতে বলে, তো নদীর প্রস্থ যদি হয় ডি, হুইচ ইজ ডি, তাহলে আমাদেরকে টাইম বের করতে বললে আমরা সিম্পলি বসাই দিব টি ইকুয়ালস টু ডি বাই ভি সাইন আলফা। এটা জাস্ট মুখস্থ করো, এটা সব ক্ষেত্রে আমাদের ইউজ হবে, সব ক্ষেত্রে ইউজ হবে। যখনই আমাদেরকে টাইম বের করতে বলবে, ঠিক তখনই আমরা এই সূত্রটা ইউজ করব, তখনই আমরা এই সূত্রটা ইউজ করব ভাইয়া। ওকে, তো যদি এইটার দিকে একটু আরেকটু ভালো মতো নজর দাও, তাহলে খেয়াল করো, ডি বাই ভি সাইন আলফা, এই ক্ষেত্রে আমাদের এই যে খেয়াল করো, এই জায়গাটাতে এই যে ভি এবং ডি এরা তো চেঞ্জ হচ্ছে না, ভি এবং ডি তো চেঞ্জ হচ্ছে না। আমরা যদি একটা ক্ষেত্র চিন্তা করি, তাহলে আমাদের টিটা নির্ভর করতেছে কার উপরে? আমাদের টিটা নির্ভর করতেছে হুইচ ইজ টি ইজ প্রপোর্শনাল টু, টি ইজ প্রপোর্শনাল টু অনলি 1/sin আলফা। ওকে,
তাহলে এখান থেকে তুমি খুব ইজিলি পরের যেই অংশটুকু সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে তুমি এখান থেকে খুব ভালো মতো টিটা বের করে ফেলতে পারো। কিভাবে একটু খেয়াল করো, আমাদের এখানে যেহেতু আমাদের ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এই জায়গাটাতে আমার সাইন আলফার মান যত বাড়বে টি এর মান তত কমবে। তাহলে আমার সর্বোচ্চ পরিমাণ কত বাড়তে পারে সাইন আলফার মান? সর্বোচ্চ পরিমাণ আমার সাইন আলফার মান আমরা রেঞ্জ থেকে বলে দিতে পারি হুইচ ইজ 1। এটাই তো সর্বোচ্চ মান সাইন আলফার ক্ষেত্রে। তাহলে এই মানটাই হচ্ছে সর্বোচ্চ। তাহলে আমি যদি ভাইয়া এখানে সাইন আলফার মান 1 বসায় দেই, তাহলেই তো আমার যে টিটা বের হবে এই টিটাই হবে হচ্ছে আমার এই জায়গাটাতে টি মিনিমাম। টি মিনিমাম। তাহলে আমাদেরকে যদি খুব ভালো মতো এখান থেকে বের করতে বলে, তাহলে আমাদের টি মিনিমাম ইকুয়ালস টু হবে কি বলতো ভাইয়া? সাইন আলফার মান আমরা 1 বসাই দিব, তাহলে শুধুমাত্র থাকে বি, উপরে থাকে হচ্ছে ডি। মনে থাকবে তো? মনে থাকবে? তাহলে যখনই তোমাদেরকে বলবে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে, তখন তুমি সাইন আলফার মান 1 বসাই দিবা। বাট যখনই আমাদেরকে বলবে সর্বনিম্ন দূরত্ব, তখন আমাদের এজ ইউজুয়াল এই সূত্র ইউজ হবে। ওকে, আচ্ছা এখন আমরা দেখব হচ্ছে সর্বনিম্ন সময়ের ক্ষেত্রে কি ঘটনা ঘটে। ঠিক আছে, হুইচ ইজ টি মিনিমাম। তাহলে একটু ভালো মতো নজর দাও ভাই, খুব ভালো মতো, এখান থেকে প্রচুর কোয়েশ্চেন আসে। তো টি মিনিমামের কথা যখন বলবে, তাহলে আমরা একটু ভালো মতো ভিজুয়ালাইজ করি। এই হচ্ছে আমাদের দুইটা পার। ওকে, তাহলে পারের ক্ষেত্রে এদিকে হচ্ছে আমাদের স্রোত কাজ করতেছে, এদিকে আমাদের স্রোত কাজ করতেছে। তাহলে এখন আমরা চাচ্ছি কি? আমরা চাচ্ছি হচ্ছে সর্বনিম্ন সময়। তাহলে সর্বনিম্ন সময়ের কথা চিন্তা করলে মাথায় রাখবা, সে যাত্রা 90 ডিগ্রিতে যখন শুরু করবে, তখনই তার পক্ষে সর্বনিম্ন সময়ে তোমার ওই অপর পারে পৌঁছানো পসিবল। কেন? আমরা একটু আগে দেখছি যে আমি যদি এইদিকে যাত্রা শুরু করি অথবা আমি এইদিকে যাত্রা শুরু করি, তাহলে আমার কিন্তু এই জায়গাটাতে খেয়াল করো, আমার এই জায়গাটাতে কি হয়? আমার কিন্তু দূরত্ব বেশি অতিক্রান্ত করতে হচ্ছে, দূরত্ব কিন্তু বেশি যাওয়া লাগতেছে। আমি যদি এইদিকে যাত্রা শুরু করি, তাহলে আমার টাইমটা বেশি লাগবে ওই ক্ষেত্রে। তাহলে আমার টাইম তখনই কম লাগবে যখন আমি সরাসরি কিছু না ভেবে ওইদিকে যাত্রা শুরু করি। একদম এখান থেকে এই পয়েন্টে, এটাই তো আমার সর্বনিম্ন যে দূরত্ব। তাহলে এইদিকে যাত্রা শুরু করলে আমার সর্বোচ্চ কম সময় লাগবে এই জায়গাটাতে পৌঁছাইতে। কমন সেন্স থেকে বোঝা যাচ্ছে, যদিও শ্রুতি আমাকে টান দিয়ে এখানে নিয়ে যাবে, বাট জাস্ট মাথায় এইটা নিয়ে আসো যে আমার সর্বনিম্ন দূরত্ব অতিক্রম করতে হবে যদি আমাকে কি করতে হয়, যদি আমাকে সর্বনিম্ন সময়ে আমার পৌঁছাইতে হয়, তাই না? তাহলে এই জায়গা থেকে আমরা কি বলতে পারি বলতো? এই যে এস ইকুয়ালস টু বিটি আমরা জানি না? তাহলে আমাকে যদি এই টিটাকে মিনিমাম করতে হয়, তাহলে আমাকে এস এর মানও তো মিনিমাম করতে হবে। তাহলে সর্বনিম্ন কম দূরত্ব আমার এইদিকেই হচ্ছে সর্বোচ্চ কম দূরত্ব অতিক্রম করতে হয়, অন্য যেদিকে যাই না কেন। তাহলে এখান থেকে আমরা কিন্তু সুন্দর মতো বলে দিতে পারি যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আমরা সরাসরি যাত্রা শুরু করলে দেন আমাদের কি হবে? সর্বনিম্ন সময়ে আমরা ওপরে পৌঁছাইতে পারবো। বাট থিঙ্ক ইজ, যেহেতু আমাদের এখানে ভাই কি আছে? স্রোত আছে। যেহেতু স্রোত আছে, তাইলে আমার অবশ্যই স্রোতে টান দিয়ে এখানে নিয়ে চলে যাবে, হুইচ ইজ আমাদের এই পয়েন্টটা মনে করো যে সি পয়েন্ট। ওকে, তাহলে এক্সটা আমার কিন্তু এই জায়গাটাতে এই বিসি বরাবর আমাকে কিন্তু টান দিয়ে নিয়ে যাচ্ছে। বোঝা যাচ্ছে? তাহলে এই যে এটা হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের ভি। তাহলে এটা যদি আমার ভি হয়, এটা যদি আমার ইউ হয়, তাহলে এই যে তোমার ব্যাগটা, এটাই হচ্ছে আমাদের ভি আর, হুইচ ইজ লব্ধি, তাই না? তাদের মধ্যবর্তীতে যে কর্ণ বরাবর যেটা যাচ্ছে ওটা হচ্ছে তার লব্ধি। বুঝতে পারতেছো? তাহলে এখান থেকে আমরা যদি একটু ভিজুয়ালাইজ করি, ভালো মতো খেয়াল করো, এই জায়গাটাতে আমরা দেখো আলফার যে মানটা আছে, এটার মানটা আমরা 90 বলে দিতে পারি। বিকজ আমরা বলছিলাম কি, আলফার মানটা হচ্ছে তাদের দুইটা বেগের মধ্যবর্তী কোণ। তাহলে দুইটা বেগের মধ্যবর্তী কোণ আমরা যেহেতু 90 ডিগ্রিতে শুরু করছি যাত্রা, তাহলে এখানে আলফার মানটা হবে 90। বাট থিঙ্ক ইজ ভাইয়া, এখানে কিন্তু থিটার মানটা দেওয়া নাই। থিটার মানটা দেওয়া নাই, যেহেতু এটা আমাদের লব্ধি, এটা আমাদের লব্ধি, তাহলে লব্ধির সাথে যে কোণটা হচ্ছে এটাই হচ্ছে আমাদের থিটা। এই থিটার মানটা আমরা জানি না, থিটার মানটা আমরা জানি না। বোঝা গেছে? তাহলে এখান থেকে যদি আমরা থিটার মানটা বের করার চেষ্টা করি, খেয়াল করো, হুইচ ইজ tan থিটা ইকুয়ালস টু, আমরা জানি কি বলতো? আমরা জানি হচ্ছে ভি সাইন আলফা ডিভাইডেড বাই ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে যেহেতু আমরা এই জায়গাটাতে আলফার মানটা জানতেছি, তাহলে আমরা এই জায়গাটাতে বসায় দেই আলফার মানটা কত? এখানে হচ্ছে 90, দিস ইজ অলসো 90। তাহলে আমাকে একটু বলো তো ভাইয়া, এই যে দেখো ভি কজ 90, তাহলে কজ 90 মানটা কত? কজ 90 মানটা হচ্ছে 0। তাহলে কজ 90 যেহেতু 0, তাহলে এটা উপরে হচ্ছে সাইন 90, সাইন 90 মান হচ্ছে 1, দিস ইজ 1। তাহলে এটা যদি 1 হয়, তাহলে উপরে হবে বি, নিচে হবে ইউ। তাহলে সিম্পল ভাবে আমরা tan থিটা ইকুয়ালস টু এটা বসাই দিলে ভি বাই ইউ, এটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এইখানটাতে দিক বের করার সূত্র। বুঝতে পারতেছো? আশা করি তোমাদের আর সমস্যা হবে না। দেখো এবার আসো আমরা যদি টাইমটা বের করতে চাই, আমরা যদি কি বের করতে চাই ভাইয়া? টাইমটা বের করতে চাই, তাহলে টি ইকুয়ালস টু আমরা একটু আগেও দেখছি যে ডি বাই ভি সাইন আলফা। সো আমরা টি যখন মিনিমাম হবে তখন আমাদের সাইন আলফার মানটা কি হবে? সাইন আলফার মানটা হবে 1। দ্যাটস আমরা এখান থেকে ডি বাই বি বলে দিতে পারি, তো দিস ইজ আওয়ার মিনিমাম রিকোয়ার্ড টাইম। বুঝতে পারতেছো? তাহলে এখান থেকে যদি তোমার কোয়েশ্চেন আসে, তাহলে আমরা টি ইউজ করবো এটা। এই ক্ষেত্রে আমাদের থিটার মানটা এইভাবে বের করবো, আলফার মানটা তো এখান থেকে সরাসরি আমরা বের করে ফেলতে পারি। বোঝা গেছে?
বুঝতে পারতেছো? সো চলো আমরা এবার প্রবলেম সলভ করি, বোর্ডে আসা কোয়েশ্চেন। তো দেখো এটা অনেকবার আসছে বোর্ডে, ভালো মতো খেয়াল করে কি বলছে, যে উপরের চিত্রে তমাল পি বিন্দু থেকে নৌকা চালিয়ে নদীর অপর পারে পৌঁছাচ্ছে। পি থেকে কিউতে পৌঁছাইতেছে তমাল নামে একজন মানুষ। সে পিএস বরাবর 5 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে, তাহলে দেখো এই হচ্ছে তার কি নৌকার বেগ, এবং অপর পারে এম বিন্দুতে পৌঁছায়। এই যে এম বিন্দুতে পৌঁছায় সে, এই যে পিএস বরাবর যাত্রা শুরু করার কারণে সে স্রোতের কারণে টান দিয়ে তাকে এম বিন্দুতে নিয়ে গেছে, তাই না? তোমরা এতদিন পড়ছিলা যে এদিকে যাত্রা শুরু করলে ভাইয়া কিউতে যাওয়ার কথা, কিন্তু না, সে এই জায়গাটাতে ভুল কোণে যাত্রা শুরু করছে বলদের মতো, যার কারণে হিসাব ভুল করার কারণে সে কি বিন্দুতে না পৌঁছায় এম বিন্দুতে পৌঁছাইছে। ঠিক আছে, বুঝতে পারতেছো? তাহলে এখন আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, আমাদের প্রথম কোয়েশ্চেন বলছে যে কিউ এম এর দূরত্ব নির্ণয় করো। কিউ এম, তাহলে একটু ভালো মতো খেয়াল করো এই জায়গাটাতে ভাইয়া, কিউ এম বলতেছে যেহেতু, একটু ভালো মতো খেয়াল করো। তাহলে এই এবং এই, তাই তো? আচ্ছা, তো এই জায়গাটাতে কি হয়েছে ভাইয়া বলো তো? এই জায়গাটাতে সে যাত্রা শুরু করছিল হচ্ছে এই দিকে, তাই না? কিন্তু তার যাওয়ার কথা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, তার যাওয়ার কথা কোন কোন জায়গাটাতে, ঠিক এই বিন্দুতে। কিন্তু সেই দিকে না যেয়ে তার কোন দিকে সে গেছে বলতো? সে হচ্ছে ঠিক এই জায়গায় পৌঁছাইছে, তাই না? এই জায়গায় পৌঁছাইছে, যদি খেয়াল করে একটু ভালো মতো। এটা হচ্ছে আমাদের পি, এটা হচ্ছে আমাদের কিউ, দিস ইজ আওয়ার এম, আর এটা হচ্ছে আমাদের এস। ওকে, তাহলে খেয়াল করো নদীতে কি আছে, নদীতে তো ভাই একটা স্রোত আছে, আর এটা হচ্ছে তার বেগ হচ্ছে ভি। এখন স্রোত, স্রোত তো যেহেতু এদিকে আছে, তাহলে স্রোতের কারণে তো অবশ্যই তাকে এইদিকে টান দিয়ে নিয়ে যাবে স্রোতে। তাহলে এই জন্য সে একটা কোণে যাত্রা শুরু করছে। কোণের মানটা দেওয়া আছে কত? এই আলফার মানটা দেওয়া আছে হচ্ছে 100 ডিগ্রি, তাই না? তাহলে এখন তার পৌঁছানোর কথা ছিল কিউতে, কিন্তু সে এখানে না পৌঁছায় এম এ পৌঁছাইছে। কেন বলতো ভাইয়া? কারণ সে ভুল কোণে যাত্রা শুরু করছে, এই জন্য সে স্রোতে টান দিয়ে হিসাব না করার কারণে এম বিন্দুতে নিয়ে গেছে। বুঝতে পারতেছো? এখন আমাদেরকে বলতেছে এই যে তোমার দ্রুতটুকু কিউ এম, এই কিউ এমটা আমাদেরকে বের করতে বলতেছে। ভেরি সিম্পল। এখন তুমি একটু এদিকে তাকাও, তোমাকে আমি খুব ভালো মতো দেখায় দিই। এদিকে একটু তাকাও ভাইয়া, আমরা একটু ত্রিকোণমিতি ইউজ করলে এটা বের করে ফেলতে পারি। কিভাবে? খেয়াল করো, এই যে কোণটা আছে, এটা হচ্ছে কি, যেহেতু এটা এখন তার লব্ধি হয়ে গেছে, তাই না? এটা ইউ, এটা ভি, তাহলে এটা হচ্ছে তার লব্ধি। তো এটা যদি তার লব্ধি হয়, তাহলে অন্যভাবে লব্ধি বুঝতে যাদের সমস্যা হচ্ছে একটু খেয়াল করো। আমি যদি একটা এদিকে যদি আমি একটু সামান্তরিকটা পূরণ করে দিই, তাহলে একটু খেয়াল করো, এই যে সামান্তরিকটা পূরণ করে দিলে এই জায়গাটাতে এইটাই তো তার লব্ধি কর্ণ বরাবর। তাহলে এই কর্ণ বরাবর যেহেতু লব্ধি কাজ করতেছে, তাহলে এই লব্ধির সাথে আমাদের ভূমির যে কোণটা, এটা হচ্ছে আমাদের কি, থেটা। দিস ইজ আওয়ার থেটা। বুঝতে পারতেছো? তাহলে এই থেটার মানটা আমাদের এখান থেকে বের করতে হবে। বের করলে কি লাভ? খেয়াল করো, এই কোণটা আর এই কোণটা আমরা সমান বলে দিতে পারি না? অনুরূপ কোণ। তাহলে আমরা যদি এই কোণ আর এই কোণ সমান বলতে পারি, আবার নৌকার প্রস্থ দেওয়া আছে কত, নৌকা বলতেছি নদীর প্রস্থ দেওয়া আছে কত, 2 কিলোমিটার। তো যেহেতু প্রস্থ দেওয়া আছে, এদিকে আমাদেরকে থেটার মানটা জানি, আর এখানে আমাদেরকে এই কিউএমটা বের করতে বলতেছে, তাহলে ইজিলি আমরা কিন্তু এখানে কি ইউজ করতে পারি, ত্রিকোণমিতি ইউজ করতে পারি। ঠিক আছে, এখানে আমাদের এত বেশি ভেক্টরের সূত্র লাগবে না। তাহলে থেটার মানটা আমরা কিভাবে বের করব? থেটার মানটা আমরা সিম্পল ভাবে বলতে পারি যে tan θ = বি sin আলফা। তাহলে এখানে আলফার মানটা কত ভাইয়া বলো? আলফার মানটা হচ্ছে 100, আর বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 5, 5ই তো, হ্যাঁ 5, ডিভাইডেড বাই যার সাথে কোণ সে বসবে একলা। তাহলে ইউ এর সাথে কোণ, তাহলে সে বসবে একলা। তাহলে ইউ এর মানটা কত? 3। তাহলে 3 + 5 cos 100 ডিগ্রি। তাহলে এই মানটা কত আসে দেখো, পুরা মানটা বের করো। 5 sin 100 ডিভাইডেড বাই 3 + 5 cos 100। তাহলে এটাকে আমরা যদি ইনভার্স করে দেই, tan ইনভার্স, তাহলে তো আমাদের আনসার চলে আসে। তাহলে এই জায়গাটা থেকে আমাদের থিটার মানটা চলে আসতেছে 66.59 ডিগ্রি। ওকে, থিটার মানটা পাইছি। তাহলে যেহেতু থিটার মান পাইছি, তাহলে এখান থেকে একটু ভালো মতো খেয়াল করো ভাইয়া, এই যে দেখো, এটা যদি আমরা একটু বাইরে বের করে নিয়ে আসি, তাহলে এই কোণটা হচ্ছে থিটা, দিস ইজ আওয়ার 2। তাহলে এই যে তোমার মানটুকু কিউএম, এটা তো আমরা ইজিলি বের করে ফেলতে পারি। কিভাবে বের করতে পারি? কিভাবে বের করতে পারি খেয়াল করো, এই যে কোণের যে বিপরীত, সে হচ্ছে লম্ব, সে হচ্ছে লম্ব, আর এটা হচ্ছে তার ভূমি। তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি দেখো তো, লম্ব জানি, থেটা জানি, ভূমি বের করতে বলতেছে। তাহলে আমরা সূত্র জানি কি বলতো? আমরা জানি যে tan θ = লম্ব ভাই ভূমি। লম্ব কি? লম্ব হচ্ছে এখানে 2, আর ভূমি কি? এখানে কিউএম। এই কিউএমটা আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে এখান থেকে যদি আমরা কিউএমটা বের করি, হুইচ ইজ 2 ডিভাইডেড বাই 10 কত, থেটা, মানে 66.59। তাহলে এখান থেকে আমরা ইজিলি কিউএম এর মানটা বের করে ফেলতে পারি, 2 ডিভাইডেড বাই 10, আনসার। তাহলে ইজিলি আমাদের এই মানটা চলে আসতেছে 0.86। এটা কি মিটারে আসতেছে না কিলোমিটারে আসতেছে বলো? যেহেতু আমার সব মানগুলো কিলোমিটারে ছিল,
আমরা চেঞ্জ করি নাই, তাহলে আনসার ডেফিনেটলি কিসে আসবে? কিলোমিটারে আসবে। ওকে, তাহলে এই গেল হচ্ছে আমাদের একটা প্রবলেম। ঠিক আছে, পরে আমাদেরকে কি বের করতে বলছে, ভালো মতো খেয়াল করো ভাইয়া, ভালো মতো খেয়াল করো। আহামরি কঠিন না কিন্তু, একটু চেষ্টা করলেই পারবা। পিএস বরাবর নৌকা চালিয়ে এম বিন্দুতে পৌঁছার সময় এবং পি থেকে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছানোর সময়ের পার্থক্য গাণিতিকভাবে বিশ্লেষণ করো। তাহলে একবার বলতেছে স্রোত থাকা অবস্থায় আমাদের সময় কত, স্রোত না থাকা অবস্থায় আমাদের সময় কত লাগছে। তাহলে দুইটা আমাদেরকে পার্থক্য বের করে দিলেই তো আনসার হয়ে যাচ্ছে। তাহলে নর্মাল অবস্থায় আমাদের একটু খেয়াল করো তো, যখন স্রোত ছিল, যখন আমাদের স্রোত ছিল, যে স্রোত এক্সিস্ট, ঠিক আছে, স্রোত ছিল, তখন আমাদের সূত্র কি ছিল মনে আছে? অলওয়েজ আমাদের টি ইকুয়ালস টু হচ্ছে ডি বাই বি সাইন আলফা। তাহলে এই জায়গা থেকে আমরা কি জানি, ডি এর মানটা হচ্ছে 2, বি হচ্ছে 5, সাইন আলফা মানটা কত 100। তাহলে ইজিলি কিন্তু এটা বের করে ফেলা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 2 ডিভাইডেড বাই 5 ইন্টু সাইন 100। তাহলে মানটা আসছে হচ্ছে 0.406। অবশ্যই এটা আওয়ারে আসবে, কারণ আমরা কিছুই চেঞ্জ করি না, একক। সো একটু ভালো মতো খেয়াল করবো, অনেকে ভুলে ভুলে সেকেন্ড দিয়ে দিবা, বাট এটা করা যাবে না। এখন হচ্ছে আমাদের যখন স্রোত ছিল না, তাহলে স্রোত যখন থাকবে না তখন আমাদের টি এর মানটা কি হবে? টি এর মানটা ডেফিনেটলি কি হবে বলতো? টি ইকুয়ালস টু, আমাদেরকে বলছে কি যে স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে, যখন স্রোত থাকবে না, স্রোত যখন থাকবে না নৌকাতে, খেয়াল করো, স্রোত না থাকলে সে যেদিকে যাত্রা শুরু করবে ওইদিকেই তো যাবে। সে পি থেকে যাত্রা শুরু করছে, তাই না? কি বলছে, স্রোতহীন অবস্থায় সরাসরি নৌকা চালিয়ে কিউতে পৌঁছানোর সময়, তাহলে পি থেকে কিউতে সে সরাসরি পৌঁছাইতেছে। তাহলে এখান থেকে যদি সরাসরি নৌকা ওইদিকে নিয়ে যায়, তাহলে এখানে যেহেতু কোনো স্রোত নাই, তাহলে এখানে তার কোণ নিয়ে কোনো ঝামেলা আসতেছে না। তাহলে এখান থেকে আমরা সিম্পল ভাবে কি বলে দিতে পারি বলতো? আমরা জানি কি যে ডি ইকুয়ালস টু ভিটি, ভিটি। সো দিস ইজ টি ইজ ইকুয়াল টু ডি বাই ভি। তাহলে ডি বাই ভি যদি হয়, তাহলে ডি এর মানটা হচ্ছে কত 2, আর ভি এর মানটা যেহেতু আমাদের ডি এর মানটা 2, ভি এর মানটা কত, ভি এর মানটা হচ্ছে 5, তাহলে এই মানটা কত আছে 0.4 আওয়ার। ওকে, তাহলে এখন আমাদের কাজ হচ্ছে, এখন আমাদের কাজ হচ্ছে কি ভাইয়া বলো তো? এখন আমাদের কাজ হচ্ছে জাস্ট পার্থক্যটা করে দিব। কিভাবে পার্থক্য করব? ডেল টি ইকুয়ালস টু 0.406 মাইনাস 0.4, এটা আমাদের মান অবশ্যই কিসে আছে? আওয়ারে আছে। তাহলে মাইনাস 0.4, তাহলে চলে আসতেছে হচ্ছে মাইনাস 0.4, চলে আসতেছে হচ্ছে একটা মান আসবে। তাহলে এই মানটা অবশ্যই আওয়ারে আছে, আমরা নিয়ে যাব হচ্ছে সেকেন্ডে, এসআই এককে নিয়ে যাব। তাহলে আওয়ারকে আমরা কি সেকেন্ডে নিলে কি করব? তাহলে 1 মিনিট সমান কত? 60 সেকেন্ড। যেহেতু ঘন্টায় আছে, 1 ঘন্টা সমান 60 মিনিট, 60 মিনিটকে আবার সেকেন্ডে নিলে 3600 দিয়ে গুণ করতে হবে। জাস্ট 3600 দিয়ে গুণ করে দাও, তাহলে চলে আসে আমাদের হচ্ছে 21.6 সেকেন্ড। 21.6 সেকেন্ড। বুঝতে পারতেছো? বুঝো না এমন কেউ আছো? হুম, আমি কিন্তু ভেক্টরের উপরে পুরা ভেক্টর চ্যাপ্টারটা কিন্তু খুব ভালো মতো তোমাদেরকে শেষ করাই দিছি, বুঝছো? সো যাদের গ্যাপ আছে, কিংবা আগে পড়নি, কিংবা সব টপিকে একটু হলেও ঝামেলা আছে, ওই ক্লাসটা দেখে নিও, প্লেলিস্টে গেলেই পাবা। ঠিক আছে, জাহিদ মেথড ইউটিউব চ্যানেলে যে একটু প্লেলিস্ট চেক করলেই পাবা যে এইচএসসি রিভিশন ফিজিক্সের ক্লাস। ওকে, আচ্ছা, আশা করি বুঝতে পারতেছো। নেক্সট, তো দেখো কি বলছে, দুটি ভেক্টর ভি এবং ইউ পরস্পর লম্ব। তাহলে একটা তত্ত্ব দিছে, দেখো পরস্পর লম্ব, তাই তো? আচ্ছা, তো আমাদেরকে বলছে বি এবং ইউ এর মান যদি নৌকা ও একটি স্রোতের বেগ নির্দেশ করে, তবে সর্বনিম্ন পথে নদী পার হতে 4 মিনিট সময় লাগে। তাহলে দুইটা তত্ত্ব দেওয়া আছে। তো প্রথম কোয়েশ্চেন কি বলছে দেখো, উদ্দীপকের এক্স এর মান নির্ণয় করো। এক্স এর মান মানে কি? দুইটা ভেক্টর দিয়ে আমাদেরকে বলছে তারা পরস্পর লম্ব হচ্ছে, এবং একটা ভেক্টরের ক্ষেত্রে খেয়াল খেয়াল করো, এখানে কিন্তু আমাদের সহগটা দেওয়া নাই, কে এর সহগটা দেওয়া নাই, এক্স দেওয়া আছে। তাহলে তুমি ইতিমধ্যে বুঝে গেছো অ্যাকচুয়ালি কি হবে ভাইয়া বলতো? আমরা লম্ব তখনই বলতে পারবো যখন আমাদের দুইটা ভেক্টর, সে ফর এক্সাম্পল এ এবং বি, দুটাকে ডট করে 0 বসাই দিব। যেহেতু এখানে আমাদের ভি ভেক্টর এবং ইউ ভেক্টর আছে, তাহলে ভি ডট ইউ ইকুয়ালস টু 0 বসাই দিলে কিন্তু আমার এই শর্তটা ফুলফিল হয়ে যাচ্ছে, পরস্পর লম্ব হওয়ার শর্ত। তাহলে এখান থেকে সিম্পল ভাবে তুমি কি করবা, জাস্ট গুণ করে দাও। তাহলে কি হবে, 3 দুগুণা 6, তারপর হচ্ছে আবার 3 দুগুণা 6 মাইনাস এক্স আর 2, তাহলে 2x ইকুয়ালস টু 0। বোঝা গেছে? তাহলে এখান থেকে x ইকুয়ালস টু আসবে কত, 12 ডিভাইড বাই 2 মানে হচ্ছে 6। বোঝা গেছে? বুঝতে পারতেছো? সিম্পল কিন্তু এটা। পরে কি বলছে দেখো, আমাদেরকে পরে বলছে যে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিক ভাবে যাচাই করো। তাহলে আমাদেরকে দুই ক্ষেত্রে বের করতে হবে। প্রথম ক্ষেত্রে আমাদের প্রস্থটা বের করব, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের প্রস্থটা বের করব। তাহলে দেখবো যে আসলে কোনটা আসলে বেশি হয়। যদিও এখান থেকে বোঝা যাচ্ছে যে দ্বিতীয় ক্ষেত্রে কি, যখন দ্বিতীয় ক্ষেত্রে তোমার ঘটনা কি করছে, যে কোনো কি নাই,
পরে কোশ্চেন কি বলছে দেখো, ন্যূনতম সময়ে নদী পার হতে হলে মাঝিকে নদীর প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করতে হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। তাহলে দুইটা কন্ডিশন। প্রথম কন্ডিশন হচ্ছে এই অবস্থায় যাত্রা শুরু করছে, তখন একটা দূরত্ব অতিক্রম করবে নৌকা অপর পারে পৌঁছাইতে। পরে বলছে কি ন্যূনতম সময়ে নদী পার হয়েছে। তাহলে দুই ক্ষেত্রে আমাদের দূরত্বটা বের করলেই আনসারটা চলে আসবে, তাই তো? আচ্ছা, তো প্রথম ক্ষেত্রে আমরা একটু চেষ্টা করি কি বলছে। তাহলে প্রথম ক্ষেত্রে নর্মাল ভাবে থিঙ্ক করো। ধরো আমি একটু পার্টিশন দিয়ে দিই এখানে। তাহলে প্রথম ক্ষেত্রে একটু খেয়াল করো, প্রথম ক্ষেত্রে খেয়াল করো যে এইটা হচ্ছে আমাদের পার। তাহলে ঘটনা কি ঘটতেছে? ঘটনা হচ্ছে যেহেতু স্রোত আছে সেই দিকে যাত্রা শুরু করবে। তার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে ভাইয়া এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাইতে। ওকে, যেহেতু এখানে আমাদের স্রোত হচ্ছে ইউ আর এখানে আমাদের নৌকার বেগ হচ্ছে ভি, তাহলে আমাদের এই জায়গা থেকে অবশ্যই বলতে পারি এই তাদের মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। এবং একটু খেয়াল করো এই যে তাদের লব্ধি এবং তার ভূমি, ভূমি বলতে স্রোতের সাথে যে কোণটা করতেছে এই কোণটাই হচ্ছে তার দিকটা, তাই না? এটা তো তাদের লব্ধি ছিল, তাই না ভাইয়া? এটা তো তাদের লব্ধি, কারণ এদিকে ইউ এদিকে ভি, তাহলে লব্ধি হচ্ছে এইটা। কারণ এখান থেকে তো তুমি সমান্তরিকের সূত্র থেকেই বুঝতে পারো যে এই যদি আমি সামান্তরিকটা পূরণ করে দেই তাহলে এটা হচ্ছে তাদের কর্ণ বরাবর যেটা যাচ্ছে ওটাই তাদের লব্ধি ভি আর। তাহলে আমাদের এখান থেকে আলফার মানটা বের করতে হবে, কিন্তু থিটার মানটা আমরা জানি। থিটার মানটা কি দেখো, লব্ধির সাথে আমাদের স্রোতের কোণ হুইচ ইজ 90 ডিগ্রি। এখানে কি হবে? থিটার মানটা হবে 90 ডিগ্রি, বুঝাই যাচ্ছে। তাহলে এখান থেকে আলফা মানটা বের করতে হবে। কেন আলফা মানটা বের করব? যেহেতু আমরা প্রস্থ বের করতে চাচ্ছি, তাহলে এই ক্ষেত্রে আমরা অলওয়েজ জানি যে টি ইকুয়ালস টু হয় ডি ডিভাইডেড বাই ভি সাইন আলফা। সো এখান থেকে যদি আমরা ডি বের করতে চাই তাহলে ডি হবে কি, যে ভি সাইন আলফা ইন্টু টি। কারণ টির মানটা আমরা জানি 4 মিনিট। তাহলে আমাদের মেইন থিংকই হচ্ছে আলফাটা বের করতে হবে। তাহলে আলফাটা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি বলো তো? আলফাটা আমরা এখান থেকে কিভাবে বের করতে পারি? আমরা সূত্র জানি কি, যে tan থিটা ইকুয়ালস টু দেখো ভি সাইন আলফা ডিভাইডেড বাই যার সাথে কোণ সে হয় একেলা। এখানে কার সাথে কোণ? স্রোতের সাথে, তাহলে ইউ প্লাস ভি কজ আলফা। তাহলে আলফা এখানে আমরা বের করব, থিটার মানটা আমরা জানি। থিটার মানটা আমরা জানি কত? থিটার মানটা হচ্ছে 90। তাহলে এখান থেকে ইজিলি আমরা সবাই বলতে পারি যে আলফা ইকুয়ালস টু হবে cos ইনভার্স মাইনাস ইউ বাই বি। এটা কি বুঝছো নাকি এটাও আমাকে বুঝাই দিতে হবে? একটু তো আগেও করছি আমরা, যে যদি থিটা যদি 90 ডিগ্রি হয় তাহলে 1/0 আর আর গুণ করলে এক সাইড 0 চলে আসবে। তাহলে আমাদের এখান থেকে আলফা ইকুয়ালস টু চলে আসবে cos ইনভার্স, আলফা চলে আসবে cos ইনভার্স কত মাইনাস ইউ বাই বি। তাহলে আমাদেরকে ইউ এবং বি দেখো, আমরা ইউ এবং বির মানটা কিন্তু দেওয়া নাই, ভেক্টর দেওয়া। সো ভেক্টর থেকে মান কিভাবে বের করে? ম্যাগনিটিউড জাস্ট কি করবা, রুট করে দিয়ে স্কয়ার করে দিয়ে যোগ করে দিবা। তাহলে 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস এক্স মাইনাস এক্স মানে হচ্ছে -6 হোল স্কয়ার। এই মানটা কত আসে দেখো, এই মানটা দেখো কত আসে, হুইচ ইজ এই মানটা চলে আসে হচ্ছে তোমার 7। ওকে, আর তাহলে ইউর মানটা কত আসে দেখো, ইউর মানটা আসবে হচ্ছে 3 9 4 4, তার মানে অ্যাকচুয়ালি এখান থেকে চলে আসবে 7 7 না সরি √17, √17। দেখো ক্যালকুলেটরে বসালে কিন্তু মান চলে আসবে। তাহলে এখান থেকে আমরা খুব ইজি ভাবে এই মানটা এখানে বসাই দিয়ে কিন্তু এই যে cos ইনভার্সের মানটা বসাই দাও, এখানে কত আসবে √17 ডিভাইডেড বাই 7 হুইচ ইজ 126.087 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের কার মান? আলফার মান। তাহলে এখন আমরা সিম্পলি কি করব দেখো, সিম্পলি বি মানে কত, এখানে বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি 7 ইন্টু সাইন, সাইন আলফার মানটা কত পাইছি 126.087 ইন্টু এখানে টি এর মানটা কত, টি এর মানটা হচ্ছে 4 মিনিট, মানে হচ্ছে আমরা 60 দিয়ে গুণ করে সেকেন্ডে নিয়ে নিব। তাহলে এটা কি হবে বলো, 7 ইন্টু সাইন কোণ দিব গুণ কি হবে বলো, গুণ হবে 4 ইন্টু 60। তাহলে আলটিমেটলি আমাদের এখানে মানটা চলে আসে, দেখো খুব ভালো মতো মানটা চলে আসে ভাইয়া, কত আসে সবাই ক্যালকুলেটর হাতে নাও, 1357.64 মিটার। এসে এককে মিটারে চলে আসছে। তো এখন কি বলছে আমাদেরকে দেখো, আমাদেরকে বলছে ন্যূনতম সময়ে নদী পার হতে হলে। তাহলে ন্যূনতম সময়ের কথা বলছে। তাহলে ন্যূনতম সময়ের কথা বললে খেয়াল করো তো কি হবে, ন্যূনতম সময়ের কথা বললে আমরা একটু আগে বেসিকটা দেখছিলাম, সে ঠিক 90 ডিগ্রিতে যাত্রা শুরু করবে, ঠিক এখান থেকে এই পয়েন্টে যাত্রা শুরু করবে, তাহলে সে ন্যূনতম সময় পৌঁছাইতে পারবে, তাই তো? আচ্ছা, তাহলে এদিকে যদি সে যাত্রা শুরু করে তাহলে ভাই আমরা তো জানি কি, আমরা জানি হচ্ছে এদিকে কাজ করতেছে তার হচ্ছে ইউ, আর সে যদি এদিকে যায় ভিতে, তাহলে অবশ্যই অবশ্যই স্রোতে তাকে টান দিয়ে কি করবে, স্রোতে তাকে টান দিয়ে এই দিকে কোনো একটা দিকে নিয়ে যাবে, তার মানে এই দিকে তাকে কোনো একটা দিকে নিয়ে যাবে, বোঝা গেছে? এই দিকে। আচ্ছা, তাহলে একটু আমাকে বলো তো ভাইয়া, এটা যদি বি হয় এটা যদি ই হয় তাহলে ডেফিনেটলি এটা কি হবে, এটা ডেফিনেটলি কি হবে, দিস ইজ ভিআর। ভিআর লব্ধি বেগটাই তো, একটু তো তোমরা জানো সামান্তরিকের সূত্র থেকে দুইটা বেগের
কর্ণ বরাবর সামান্তরিক যদি চিন্তা করি তাহলে দুইটা বেগের সন্নিহিত বাহুর সামান্তরিকের কর্ণটাই হচ্ছে তার কি লব্ধি। তাহলে এই যে বিআর, এই বিআরটা এখান থেকে বের করে দিলে আমাদের কিন্তু কাজটা সহজ হয়ে যাচ্ছে। কারণ কি আমাদেরকে প্রশ্ন করছে প্রস্থ অপেক্ষা বেশি দূরত্ব অতিক্রম করবে কিনা যদি ন্যূনতম সময় যাত্রা শুরু করে। তাহলে ন্যূনতম সময়ে যদি সোজাসুজি সে যাত্রা শুরু করে, সে যাচ্ছে অ্যাকচুয়ালি এতটুকু, তাহলে আমাদেরকে বের করতে হবে যে এখান থেকে এখানে যে দূরত্বটুকু আমরা ধরে নিচ্ছি এস এস তাহলে এস বের করতে আমাদের কি কি লাগতেছে বলতো? আমাদেরকে এই এসটা বের করতে লাগতেছে হচ্ছে ভি ভিটি, তাই তো, সমবেগ। তাহলে এই ভিটাই হচ্ছে আমাদের ভি আর, লব্ধি যেই বেগটা ওইটা ভিটি। বুঝা গেছে? তাহলে একটু আমাকে বলো তো এই জায়গাটা থেকে আমরা ভিআরটা লাগতেছে কিনা? অবশ্যই লাগতেছে। তাহলে ভিআরটা কিভাবে বের করব একটু আমাকে বলো। এই যে তোমার ইউটা আছে, এটাকে আমরা ভেক্টরটাকে টান দিয়ে এখানে নিয়ে আসতে পারি কিনা? অবশ্যই টান দিয়ে এখানে নিয়ে আসা যায়, কারণ সমান্তরালে ভেক্টরের মান দিক রেখে, ঠিক রেখে মান এবং দিক আমরা তাকে মুভ করতে পারি সমান্তরালে। তাহলে একটু খেয়াল করো তো, এটা যদি কোণ ধরে নেই তাহলে এটা হচ্ছে লম্ব, কোণের বিপরীত এটা হচ্ছে ভূমি, তাহলে লম্ব ভূমি অতিভুজ। তাহলে এখান থেকে খুব ভালো মতো আমরা পিথাগোরাস থেকে বলে দিতে পারি যে ভি আর ইকুয়ালস টু হবে রুট ওভার কি হবে বলতো, ভি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। ভি মানে কত? ভি মানে হচ্ছে তোমার অ্যাকচুয়ালি 7 স্কোয়ার, ইউ মানে কত 17 স্কোয়ার মানে হচ্ছে 7, এই মানটা চলে আসে হচ্ছে 66। ওকে, তাহলে ভি আর পাইছি 66। এখন একটু আমাকে বলো এই যে টিটা আছে, এই টিটা আমরা কিভাবে বের করব? এই টিটা আমরা কিভাবে বের করবো বলো? এই টিটা হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি মিনিমাম সময়টুকু না, এই যে আমাদেরকে বলেই তো দিছে যে ন্যূনতম সময়। তাহলে মিনিমাম সময় আমরা কিভাবে বের করি? মিনিমাম সময় আমরা কিভাবে বের করি যে ডি বাই ভি। ডি থেকে পাইছি, এই যে নদীর প্রস্থ কত 1357.64, বি এর মানটা কত? বি এর মানটা হচ্ছে 7, তাহলে এই মানটা কত আসে বলো? এই মানটা কত আসে বলো? 1357.64 divided by 7 which is 193.94, এত হচ্ছে সেকেন্ড। ঠিক আছে, তাহলে এই জায়গাটা থেকে আমরা একটু খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, আমরা পাইছি টি এর মানটা, আমরা পাইছি কিসের মান? আমরা পাইছি টি এর মানটা, আমরা পাইছি বি আর এর মানটা। তাহলে এখন আমরা সব মানই তো পাইছি, তাহলে সব মান পাইলে এখানটাতে আমরা বসাই দিব বি মান হচ্ছে √66, টি এর মান হচ্ছে কত 193.94। অবভিয়াসলি এই মানটা বড় হবে, এটা তো তোমরা কমন সেন্স থেকে বলে দিতে পারো, রুট এত আসলে চলে আসবে 1575.64 মিটার। তাহলে আমাকে একটু বলো ভাইয়া, বলো তো কোনটা বেশি হচ্ছে? ডেফিনেটলি আমার এই ক্ষেত্রে ক্যালকুলেটর পড়ে গেছে। দেখো এই ক্ষেত্রে আমাদের মানটা কি বেশি হচ্ছে? অবশ্যই এই ক্ষেত্রে আমাদের মানটা বেশি হচ্ছে, হুইচ ইজ আমাদের এই ক্ষেত্রে এস ইজ গ্রেটার দেন ডি। তাহলে প্রস্থ থেকে অবশ্যই তাকে বেশি দূরত্ব অতিক্রম করা লাগতেছে। যদি ন্যূনতম সময় যদি সে যাত্রা শুরু করে তাহলে ডেফিনেটলি তাকে কি করতে হবে? তাকে বেশি দূরত্ব অতিক্রম করতে হবে প্রস্থ অপেক্ষায়। বুঝা গেছে তো? বুঝতে পারতেছো? ওকে, নেক্সট দেখো, পরে দেখো কি বলছে, স্রোতের অনুকূলে নৌকার বেগ দেওয়া আছে এত কিলোমিটার পার আওয়ার এবং স্রোতের প্রতিকূলে দেওয়া আছে নৌকার বেগ 10 কিলোমিটার পার আওয়ার। এরপর নদীর বিস্তার দেওয়া আছে, বিস্তার মানে প্রস্থ। তা আমাদের প্রথম কোয়েশ্চেন কি বলছে? দেখো প্রথম কোয়েশ্চেন বলছে যে এ হতে সোজা অপর পারে বি বিন্দুতে পৌঁছাইতে হলে নৌকাটিকে কোন দিকে চালনা করতে হবে? তাহলে এ থেকে বিতে, তাহলে এতদিন তো তোমরা একটু পরে টরে অবশ্যই এটা তোমাদের পারার কথা, তাই না? অবশ্যই সে এদিকে যাত্রা শুরু করবে যদি অপর পারে পৌঁছাইতে চায়, তাই না? তার ইচ্ছা কি? তার ইচ্ছা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে পৌঁছাইতে, তাহলে অবশ্যই তাকে এইদিকে কোনো একটা বিন্দুতে যাত্রা শুরু করতে হবে। তাহলে এটা যদি হয় তাদের স্রোতের বেগ, দিস ইজ বি, তাই না? তাহলে এখান থেকে আমরা সূত্র কি জানি? আমাদেরকে বলছে কিসের মান বের করতে ভাইয়া? আমাদেরকে বলছে যে কোন দিকে চালনা করতে হবে। তাহলে তার ইচ্ছা হচ্ছে এই বিন্দু থেকে এই বিন্দুতে যাবে, তাহলে অবশ্যই তাদের মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে এখান থেকে আমরা বলতে পারি কি, দেখো তো এই যে তার লব্ধির সাথে স্রোতের যে কোণ হুইচ ইজ থেটা, এটা হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি। তাহলে আমরা জানি কি যে tan থেটা ইকুয়ালস টু ভি সাইন আলফা ডিভাইড বাই ইউ প্লাস যার সাথে কোণ সে একা বসে ভি কজ আলফা। তাহলে যেহেতু tan থেটা মানে হচ্ছে 1/0, তাহলে এটা যদি আমরা আর গুণ করে দিই এখান থেকে আসবে ইউ প্লাস ভি কজ আলফা ইকুয়ালস টু কত 0। সো এখান থেকে আমাদের আলফা চলে আসে কজ ইনভার্স মাইনাস ইউ বাই ভি। তো এখানে বি এবং ইউর মানটা সরাসরি দেওয়া নাই, দেখো আমাদেরকে বলছে প্রতিকূলে। এই যে দেখো অনুকূলে দেওয়া আছে 20 এবং প্রতিকূলে দেওয়া আছে কত 10। তাহলে আমাদের এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করতে হবে, অনুকূল এবং প্রতিকূল। তাহলে অনুকূল এবং প্রতিকূলের কথা বললে খেয়াল করো, অনুকূলে হলে আসলে কি হবে ভি প্লাস ইউ, প্রতিকূলে বললে হচ্ছে বি মাইনাস ইউ, বি মাইনাস ইউ। কারণ কি দেখো, যদি অনুকূলের কথা বলে তাহলে অবশ্যই স্পিডটা বেশি হবে, কারণ একই দিকে যাচ্ছে। প্রতিকূল মানে কি উল্টা, স্রোতের উল্টা দিকে যাচ্ছে, তাহলে অবশ্যই মানটা ছোট হবে, দ্যাটস ওয়াই মাইনাস। তাহলে বি প্লাস ইউ হচ্ছে কত? বি প্লাস ইউ হচ্ছে 20 আর বি মাইনাস ইউ কত 10, এটাই তো বলছে। তাহলে একটু খেয়াল করো, এখান থেকে আমরা বলতে পারি যে 2v ইকুয়ালস টু কত 20 আর 10 কত 30, সো v ইকুয়ালস টু হবে 15। তাহলে যে কোনো একটাতে মান বসাই দিলে ইউর মানটা কত আসে
ইউর মানটা চলে আসে অ্যাকচুয়ালি 15, বি এর মানটা জানি, তাহলে এখানে কত আসবে? 5, 5ই তো আসবে তাই না? 20 মাইনাস 15 মানে 5। তাহলে আই গেস বুঝতে পারতেছো এখানে বি এবং ইউর মানটা। তাহলে বি এবং ইউর মানটা যেহেতু পাইছি, তাহলে এখানে আমরা বসাই দিব। তাহলে এখানে বসাই দিব কত? এখানে আমরা বসাই দিব cos ইনভার্স মাইনাস ইউ। ইউর মানটা কত? 5, বির মানটা কত? 15। সো এখানটাতে আমরা বলবো যে 5/15 হুইচ ইজ 109.47 ডিগ্রি। ওকে, পরে আমাদেরকে কি কোয়েশ্চেন করছে? আমাদের আলফা তো পাইছি, পরে কোয়েশ্চেন করছে যে নদীর পার হওয়ার জন্য নৌকাটি যদি এ বিন্দু হতে সোজাসুজি রওনা করতো তাহলে নদী পার হতে পূর্বের চেয়ে সময় কম না বেশি লাগতো? গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। তাহলে এখন কি হচ্ছে বলতো? এ থেকে বি বিন্দুতে সোজাসুজি রওনা করতো, মানে এ থেকে যদি বিতে সোজাসুজি রওনা করতো তাহলে তার কি বলছে? যে পূর্বের চেয়ে কম সময় নাকি বেশি সময় লাগতো? অবশ্যই কম সময় লাগতো, কারণ আমরা কি জানি যে সে যদি সোজাসুজি যাত্রা শুরু করে তখনই তার সর্বনিম্ন সময়টা লাগে। ঠিক আছে, এটা তো আমরা জানি। তাহলে দুই ক্ষেত্রে আমরা টি এর মানটা বের করি, তাহলেই তো হয়ে যাচ্ছে। এগুলো তো পারার কথা তাই না? এতক্ষণ তো এগুলোই পড়াইছি। তো আমাদেরকে প্রথমে কি বের করতে হবে? প্রথমে আমাদেরকে যেভাবে দেওয়া আছে, ধরো স্রোত 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 যখন ছিল তখন আমাদের কি ছিল? আমরা এই যে এই বরাবর যাত্রা শুরু করছিলাম, তখন আমাদের ক্ষেত্রে টিটা কি ছিল বলতো? টিটা ছিল হচ্ছে ডি ডিভাইডেড বাই বি সাইন আলফা। এটা অলওয়েজ ইউজ করবা। ঠিক আছে, যাই বলুক না কেন, সর্বনিম্ন সময় সর্বনিম্ন দূরত্ব এটা ইউজ করবা। এখন যেহেতু আমাদেরকে বলছে যে অ্যাকচুয়ালি প্রথম ক্ষেত্রে, মানে এখানে তো কিছু বলে নাই, তার মানে এটা হচ্ছে আমাদের সর্বনিম্ন দূরত্বের কথা বলতেছে। সর্বনিম্ন কি? সর্বনিম্ন দূরত্বের কথা বলতেছে। তাহলে এই জায়গাটাতে আমরা টি ইকুয়ালস টু পাবো ডি এর মানটা কত? আমাদের ডি এর মানটা দেওয়া আছে 2 কিলোমিটার। বি এর মানটা কত দেওয়া আছে? যেহেতু সবই কিলোমিটারে আছে, সো চেঞ্জ করার দরকার নাই। বি এর মানটা আমরা বের করছি হুইচ ইজ 15 ইন্টু সাইন সাইন আলফার মানটা কত পাইছি? 109.47। তাহলে এই মানটা কত আসে দেখো, ক্যালকুলেটারে বসাও। 2 ডিভাইডেড বাই 15 ইন্টু সাইন আনসার। তাহলে হুইচ ইজ 0.141 আওয়ার। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের, মনে করো যে প্রথম ক্ষেত্রে টি এর মানটা, হুইচ ইজ টি1, হুইচ ইজ টি1। ওকে, তাহলে এখন আমরা কি করব? এখন আমরা টি2 বের করব। তাহলে টি2 বের করব মানে কি? আমাদেরকে বলছে যে সোজাসুজি রওনা করছে। কি ভাইয়া? সোজাসুজি। তাহলে সোজাসুজি বের করতে বলছে মানে কি? সোজাসুজি মানেই তো তার সর্বনিম্ন সময়। তাহলে হুইচ ইজ টি মিনিমাম। টি মিনিমাম আমরা কিভাবে বের করছি? সাইন আলফার মান 1 হয়ে যাবে ডি বাই বি। তাহলে ডি বাই বি মানে কি? এটা আমরা ধরে নেই টি2। ডি বাই বি, ডি মানে হচ্ছে 2, বি মানে কত? বি মানে হচ্ছে অ্যাকচুয়ালি আমরা পাইছিলাম কত? 15। তাহলে 2/15 মানটা কত আসে? 2/15 হুইচ ইজ 0.133 আওয়ার। ওকে, তাহলে কোনটা বড়? কোনটা বড়? ডেফিনেটলি কি, এই যে আমাদের এটা বড়। তাহলে হুইচ ইজ টি1 ইজ গ্রেটার দেন টি2। এটা তো বোঝাই যাচ্ছে আমরা যদি সোজাসুজি যাত্রা শুরু করি তখনই তার সর্বনিম্ন সময় লাগে। এটা বের করে, মানে বের করার আগেও কিন্তু আমরা বলে দিতে পারতেছি তাই না? আমরা প্রথমে এটা বেসিকের ক্ষেত্রে দেখছিলাম। ওকে, নেক্সট দেখো কি বলছে কোয়েশ্চেনটা। 1 কিলোমিটার প্রস্থের একটি নদীর তীর বরাবর 4 মিটার/সেকেন্ড বেগে একটি বাস গতিশীল। নদীর অপর তীর হতে এক ব্যক্তি সোজাসুজি বাসটিকে দেখতে পেয়ে বাসটি ধরার জন্য স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে 6 মিটার/সেকেন্ড বেগে নৌকা যোগে রওনা দিল। নদীতে স্রোতের বেগ দেওয়া আছে এটা। তাহলে এটা একটু ভিজুয়ালাইজ না করলে কিন্তু তুমি বুঝতে পারবে না। খুব ভালো মতো খেয়াল করো, এটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম। ঠিক আছে, একটু ভালো মতো মনোযোগ দিয়ে খেয়াল করো। তাহলে এই হচ্ছে একটা পার, এই হচ্ছে আরেকটা পার। এখন কি ঘটনা করছে দেখো তো। এখানে একজন ব্যক্তি ছিল, এই যে এখানে, এখানে একজন ব্যক্তি কি দেখছে? অপর পারে দেখছে যে একটা গাড়ি সামথিং মিটার/সেকেন্ড বেগে ওইদিকে যাচ্ছে। ঠিক আছে, ওইদিকে যাচ্ছে এবং তার বেগটা কত ভাইয়া? তার বেগটা হচ্ছে 4 মিটার/সেকেন্ড। তাহলে এখন সে ওই গাড়িটাকে ধরার জন্য কি করছে ভাইয়া বলো? সে ওই গাড়িটাকে ধরার জন্য একটা কোণে যাত্রা শুরু করছে। একটা কোণে যাত্রা শুরু করছে। কত কোণে যাত্রা শুরু করছে ভাইয়া বলো তো? কার সাথে? সে স্রোতের সাথে 70 ডিগ্রি কোণে যাত্রা শুরু করছে। তাহলে স্রোত মানে কি? এই যে এটা, এদিকে তার স্রোত কাজ করতেছে হুইচ ইজ ইউ, তাই না? তো স্রোতের সাথে সে যাত্রা শুরু করছে কত ডিগ্রি কোণে? এই যে দেখো, আমি ধরে নিচ্ছি হচ্ছে এটা এখানে, তাই তো? ওকে, কত ডিগ্রি কোণে ভাইয়া বলো তো? এটা হচ্ছে 70 ডিগ্রি কোণে। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের ভি এর মানটা। তাহলে ভি এবং ইউ আমরা বুঝছি তো। তাহলে একটু আমাকে বলো তো, সে যেদিকে যাত্রা শুরু করছে সে ওইখানে কি পৌঁছাবে নাকি স্রোতের কারণে সামনে পৌঁছাবে? আরো অবশ্যই স্রোতে তাকে টান দিয়ে, আমরা তো এগুলো জানি, এদিকে টান দিয়ে তাকে আরেকটু ওইদিকে নিয়ে যাবে, তাই না? আর ওইদিকে সে যেহেতু একটা
জায়গায় গাড়িটাকে দেখে যাত্রা শুরু করছিল, আর গাড়িটা যেহেতু গতিশীল, তাহলে এই যে গাড়িটা কি জায়গায় থাকবে? অবশ্যই জায়গায় থাকবে না। গাড়িটা তোমার কি হবে বলতো? সামথিং দূরত্বে গাড়িটা যাবে। ধরে নিচ্ছি এই জায়গাটাতে গাড়ি আসতেছে, তাই না? এখন সে যদি গাড়িটাকে ধরতে হয়, তাহলে ডেফিনেটলি কি হবে বলতো ভাইয়া? তাহলে অবশ্যই তাকে স্রোতে টান দিয়ে তাকে এইখানে নিয়ে যাইতে হবে। কথা কি বুঝাইতে পারছি কিনা আবার দেখো। ওইখানে একজন ব্যক্তি কি দেখছে, যে ওইখানে একটা গাড়ি 4 মিটার/সেকেন্ড বেগে গতিশীল। ওকে, 4 মিটার/সেকেন্ডে গতিশীল। তাহলে এখন সে কি করছে? স্রোতের সাথে সামথিং কোণে 70 ডিগ্রি কোণে সে যাত্রা শুরু করছে। এখন আমাদেরকে কি বের করতে বলছে দেখো। হয়তো আমাদেরকে বলছে কি, যে লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা। তাহলে দেখো, অ্যাকচুয়ালি গাড়িটুকু ওই যাত্রাকালে সে যতটুকু সময় এখানে পৌঁছাইছে, ততটুকু সময় গাড়ি কি হবে? সামনে আগাবে। কতটুকু আগাবে? এই যে এতটুকু দূরত্ব যাবে। আর সে যদি ওই সময়টুকুতে ঠিক ওই পয়েন্টটাতে যায় পৌঁছায়, তাহলে ওই গাড়িটাকে সে ধরতে পারবে। বুঝতে পারছি? ওকে, তাহলে প্রথম কোয়েশ্চেন কি বলছে একটু খেয়াল করো। প্রথম কোয়েশ্চেন বলছে নৌকার লব্ধি বেগ কত ছিল। আচ্ছা, নৌকার লব্ধি বেগ মানে কি? এই যে এটা, তাই না? এদিকে যদি তার স্রোত কাজ করে, এদিকে যদি তার বেগ কাজ করে, তাহলে এটা হচ্ছে তার লব্ধি, হুইচ ইজ ভি আর। তাই এটা তো আমরা নর্মাল সূত্র দিয়ে বের করে ফেলতে পারি, তাই তো? হুইচ ইজ ভি আর স্কোয়ার ইকুয়ালস টু কি হবে? বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2bu cos আলফা। ওকে, তাহলে এখন দেখো আমাদের দুইটা বেগের মধ্যবর্তী কোণই তো আলফা, তাই না? এই মানটা কত? এই মানটাই তো আমাদের আলফা, হুইচ ইজ আলফা ইকুয়ালস টু 70। তাহলে এখান থেকে আমরা খুব ভালো মতো ভি আর বের করে ফেলতে পারি, √/, বি স্কোয়ার। বি স্কোয়ার এখানে কত বলো তো ভাইয়া? 6। তাহলে 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 cos 70। ঠিক আছে, তাহলে এই মানটা কত আসে? একটু সবাই ক্যালকুলেটরে বসাও। এই মানটা আসবে √/, 6 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 6 ইন্টু 2 ইন্টু cos 70 ডিগ্রি। তাহলে আনসার চলে আসতেছে আমাদের 6.943 মিটার/সেকেন্ড। এটা হচ্ছে আমাদের কার মানটা ভাইয়া? এটা হচ্ছে আমাদের লব্ধি বেগের মানটা, হুইচ ইজ ভি আর। বুঝতে পারতেছো? ওকে ভাইয়া, তাহলে এখন আমাকে একটু বলো, সেকেন্ড কোয়েশ্চেনটার দিকে খুব ভালো মতো খেয়াল করো, খুব ভালো মতো খেয়াল করো। লোকটির পক্ষে বাসটি ধরা সম্ভব হবে কিনা। এখন তুমি তোমার কমন সেন্স থেকে আমাকে একটু বলো তো ভাইয়া, যদি বাসটাকে ধরতে হয়, তাহলে সে যেই সময়টুকুতে ওইখানে পৌঁছাবে, ঠিক ওই সময়টুকুতে ওই গাড়ি কতটুকু যাচ্ছে, ওই দূরত্ব এবং সে যে জায়গায় পৌঁছাচ্ছে ওই মাঝখানের দূরত্বটুকু যদি সমান হয়ে যায়, তাহলেই তো বলতে পারি তারা একজন আরেকজনকে ধরতে পারবে। বুঝতে পারতেছো? হ্যাঁ, আচ্ছা, আমি আবার একটু তোমাদেরকে দেখাই, খেয়াল করো, ভালো মতো বোঝার দরকার আছে। এটা কি করবা দেখো, যদি এখান থেকে সে যাত্রা শুরু করে, তাহলে এখানে আসতে তার যে সময়টুকু লাগতেছে, তাহলে ওই সময়টুকুতে এইখান থেকে গাড়িটা এই দূরত্বটুকু যাবে না, এই দূরত্বটুকু যাবে না। তাহলে এই দূরত্বটুকু যদি যায়, তাহলে সে যদি এখান থেকে যাত্রা শুরু করে এখানে আসে, যে দূরত্বটুকু অতিক্রম করবে, মানে এখান থেকে এখানে আসতেছে মানে কি, ঠিক এতটুকু অতিক্রম করতেছে। তাহলে এই দূরত্ব এবং ওই ব্যক্তিটার যেই যাত্রা শুরু করার পরে যে দূরত্বটুকু এক অক্ষ বরাবর, বা আমি বলবো যে আহ, এই দৈর্ঘ্য বরাবর অতিক্রম করতেছে, দুটো যদি সমান হয়, তাহলে তো আমরা বলতে পারি যে তারা কি হবে, তারা একত্রে মিলিত হবে অথবা ধরা সম্ভব হবে। বুঝতে পারতেছো? ওকে, যদি বুঝে থাকো তাহলে চলো আমরা প্রবলেমটা একটু এক এক করে সলভ করি। আচ্ছা, তো খেয়াল করো, প্রথমত আমাদের কাজ কি? প্রথমত আমাদের কাজ হচ্ছে, খেয়াল করো, এই যে আমাদের লব্ধি যেটা আছে, লব্ধির সাথে আমাদের যেই স্রোতের কোণ, এটা কিন্তু আমরা জানি না, হুইচ ইজ থিটা, এটা আমরা জানি না। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা যদি একটু বের করার চেষ্টা করি, তাহলে একটু খেয়াল করো যে থিটা ইকুয়ালস টু কি হবে, বা আমরা যদি একটু সরাসরি বসাই যে tan থিটা ইকুয়ালস টু বি সাইন আলফা, যার সাথে কোণ সে নিচে ভি cos আলফা। একলা বসবে, এই যে ইউ স্রোতের সাথে কোণ, এই জন্য সে একলা বসছে। যেহেতু সে একলা বসছে, তাহলে যদি তোমার সাথে কেউ না থাকে, তাহলে একলা চলো রে। তাহলে ভি মানে কত? ভি মানে হচ্ছে 6 সাইন আলফার মান কত? আলফার মানটা আমরা জানি, দেওয়া আছে 70 ডিগ্রি, প্লাস 2 প্লাস 6 cos 70, তাই তো? তাহলে এখান থেকে যেই মানটা আসবে, এই মানটা যা আসবে, এটাকে যদি তুমি tan ইনভার্স করে দাও, তাহলে তো আমাদের চলে আসতেছে tan ইনভার্স। তাহলে এই মানটা কত আসে একটু সবাই বের করো, ক্যালকুলেটর হাতে নাও, ক্যালকুলেটর হাতে নাও ভাইয়া প্লিজ। তাহলে 6 ইন্টু সাইন 70 ডিগ্রি ডিভাইডেড বাই 2 প্লাস 6 cos 70 ডিগ্রি, তাহলে এই মানটা আমাদের সিম্পলি চলে আসতেছে 54.29। ওকে, এটা হচ্ছে আমাদের কার মান ভাইয়া? এটা হচ্ছে আমাদের থিটার মান। যদি এটা থিটার মান হয়ে থাকে, তাহলে আমাদের কাজ কি এখন বলো? এখন আমাদের কাজ হচ্ছে, এই যে গাড়ি, এই গাড়িটুকু আসলে এখানে তোমার কতটুকু সময়ে আসছে বা কতটুকু দূরত্ব যাচ্ছে, এটা বের করার জন্য আমাদেরকে কি করতে হবে বলো? আমাদেরকে বলছে কি, এই বরাবর এত বেগে, মানে কি, এটা অবশ্যই সমবেগের কথা বলছে। তাহলে এখান থেকে আমরা এস ইকুয়ালস টু কি জানি? বিটি। এস ইকুয়ালস টু বিটি। তার মানে এখান থেকে আমাদেরকে টিটা বের করতে হবে। কোন টি?
যেই সময়টুকুতে সে এখান থেকে এখানে গেছে, যেই সময়টুকুতে সে এখান থেকে এখানে গেছে, ওই সময়ে গাড়িটুকু কতটুকু দূরত্ব অতিক্রম করছে, এটাই তো বের করতে হবে। তাহলে এই টিটা আমাদেরকে বের করার জন্য আমরা আজন্ম লালিত স্বপ্ন জানি, সূত্র জানি, স্বপ্নের কথা বলতেছি, দেখছো? আজন্ম লালিত স্বপ্ন বলে ফেলছি, হবে সূত্র। আচ্ছা, যাই হোক, মাঝে মধ্যে হয় উল্টা পাল্টা কথা বলে দেই। আচ্ছা, তো আমরা কি বের করবো বলতো? আমরা খুব ভালো মতো এখান থেকে বের করতে পারি যে টি ইকুয়ালস টু ডি বাই বি সাইন আলফা। আমি বলছিলাম যে সব ক্ষেত্রে এটা ইউজ করবা, যখনই আমাদের মিনিমামের কথা বলবা তখন জাস্ট সাইন আলফার মান 1 বসাই দিবা, শেষ খেলা। তাহলে এখান থেকে একটু বলো আমাদেরকে কি বের করতে হবে? ডি। তাহলে ডি এর মানটা আমরা সবাই জানি, হুইচ ইজ 1 কিলোমিটার, মানে হচ্ছে 100, ডিভাইড বাই বি, বি মানে হচ্ছে 6, সাইন আলফার মানটা কত? সাইন আলফার মানটা কত বলো? আলফার মানটা হচ্ছে 70। তাহলে এখান থেকে যদি আমরা বের করি তাহলে কি হবে বলো তো? হুইচ ইজ 6 ইন্টু সাইন 70। তাহলে এই মানটা চলে আসতেছে আমাদের কত? 177.36। এটা হচ্ছে আমাদের কিসে আসবে বলো তো? যেহেতু কিলোমিটারে দেওয়া আছে জিনিসগুলো, তাহলে আমরা মিটারে নিচ্ছি, তাহলে এটা হবে কি সেকেন্ডে হবে। তাহলে এখন আমরা কি করব বলো? এখন আমরা জাস্ট কি করব, এই যে এস ইকুয়ালস টু বিটি। তাহলে এখান থেকে আমরা দেখবো যে গাড়ির আসলে কতটুকু দূরত্ব অতিক্রম করছে। তাহলে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ওকে। তাহলে এটা আমরা কি বলতে পারি বলতো? এস ইকুয়ালস টু বিটি, যেহেতু আমাদের ভিটা সমবেগে যাবে, কিছু বলে না মানে সমবেগ, তাহলে 4 × টি। টি মানে কত? 177.36। তাহলে ক্যালকুলেটরে বসাও, ইন্টু 6 নাকি 4, তাহলে এটা হচ্ছে 709.45। এটা কি? এটা হচ্ছে মিটারে বের হয়েছে। এখন একটু খেয়াল করো, এই ব্যক্তিটা এখান থেকে যে যাত্রা শুরু করছিল, সে এই পয়েন্টে আসার কথা ছিল, তাই না? কিন্তু স্রোতে তাকে টান দিয়ে কই নিয়ে গেছে? এই যে এখানে নিয়ে গেছে, ধরে নিচ্ছি আমরা। তাহলে এই যে দূরত্বটুকু সে তাকে স্রোতে টান দিয়ে নিয়ে গেছে, এটা যদি আমরা ধরে নিই ডি, আর এইদিকে গাড়ির যে অতিক্রান্ত দূরত্ব এটা ধরে নিচ্ছি এস, তাহলে ডি এবং এস যদি সমান হয়, তাহলে তো আমরা বলতে পারবো যে তারা একজন আরেকজনকে ধরতে পারবে, তাই না? তাহলে আমরা এস বের করছি, ডি বের করবো। তাহলে ডি বের করার জন্য সিম্পল, আমরা আগে সেম প্রবলেমটা সলভ করছি। তাহলে একটু খেয়াল করো, জাস্ট একটু চিত্রের দিকে খেয়াল করতে হবে। এটা হচ্ছে আমাদের স্রোত, এদিকে স্রোত ছিল, তাই না? আর এটা ছিল তার কি? এদিকে তার লব্ধি ছিল। আর উপরের দিকে কি ছিল ভাইয়া বলো তো? এটা ছিল হচ্ছে তার অপর পার, এটা ছিল তার অপর পার। এখন তুমি আমাকে একটু বলো ভাইয়া, জাস্ট একটু চিত্রের দিকে তাকাও। আই থিঙ্ক তোমরা চিত্র দেখতে পাইতেছো, দেখো। এটা ছিল কি তার থেটা না? এই যে দেখো, স্রোতের সাথে যে কোণটা, এটা হচ্ছে থেটা। তাই এটা যদি থেটা হয়, অনুরূপ কোণ এটাও কি থেটা, অনুরূপ কোণ এটাও থেটা। তাহলে এখান থেকে ছিল তার প্রস্থ দূরত্বটুকু, এখান থেকে তার প্রস্থ দূরত্বটুকু ছিল। এই বিন্দু থেকে এই বিন্দু দূরত্ব কত? 1 কিলোমিটার। তাহলে 1 কিলোমিটার মানে হচ্ছে 100 মিটার। তাইলে একটু বলো তো, আমরা থেটা জানি, থেটার অপোজিটে যে থাকে সে হচ্ছে আরেকটা জিরো হবে, অপোজিটে যে থাকবে সে হচ্ছে আমাদের কি লম্ব। আর একটু আমাদেরকে বের করতে বলতেছে। তাহলে দিস ইজ আওয়ার ডি অথবা এক্স, যাই হোক, দিস ইজ আওয়ার ডি অথবা এক্স। তাহলে আই থিঙ্ক বুঝতে পারতেছো। তাহলে এই ডিটা বের করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা জানি কি, যে টেন থেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি, লম্ব কত? 1000, ডিভাইড বাই ভূমি কত? ডি। সো এখান থেকে ডি বের করে ফেলতে পারি কত? 1000 ডিভাইডেড বাই ডি, জায়গায় আসবে 10। থেটার মানটা কত পাইছিলাম? থেটার মানটা পাইছি 54.29। তাহলে একটু বসাও, এখানে কত আসে দেখো? 1000 ডিভাইডেড বাই 10, 54.29। তাহলে আমাদের মানটা কত আসে দেখো তো? ক্যালকুলেটর হাতে নাও, 718.83। তাহলে ডেফিনেটলি এখানে দেখতে পাচ্ছ যে ডি এর মানটা এস এর থেকে বেশি। তাহলে অবশ্যই সে গাড়ির থেকে বেশি দূরত্ব অতিক্রম করবে, তাহলে অবশ্যই গাড়িটাকে সে ধরতে পারবে। কিন্তু গাড়ি যদি তাকে ফালায় চলে যেত, অর্থাৎ এস এর মানটা যদি বড় হইতো, তাহলে তো সে ধরতে পারতো না। বাট সে যদি গাড়ির আগে যেয়ে পৌঁছায় যায় ওই জায়গাটাতে, তাহলে তো এক সময় না এক সময় সে ধরতে পারবে গাড়িটাকে। বুঝতে পারতেছো? তাহলে আনসার কি হবে? আনসার হবে যে ধরতে পারবে, ধরতে পারবে। ওকে, আই থিঙ্ক বুঝতে পারতেছো ভাইয়া, ক্লিয়ার? ওকে, দেখো এটা অনেকবার বোর্ডে আসছে। কি বলছে দেখো? রবীন্দ্রের বাড়ির সামনে 100 মিটার প্রশস্ত একটি নদী স্রোতস্বিনী প্রবাহিত, বাড়ির সোজাসুজি নদীর ঠিক অপর পারে তার কলেজ। অর্থাৎ একটা নদীর স্রোত আছে এবং যার প্রস্থ দেওয়া আছে, মানে ডি এর মানটা দেওয়া আছে। একদিন সকালে সে ক্লাস শুরু হওয়ার ঠিক 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে 120 ডিগ্রি কোণে 10 কিলোমিটার/আওয়ার বেগে একটি নৌকায় কলেজের উদ্দেশ্যে রওনা দিল এবং সোজা অপর পারে পৌঁছালো। এখন বলছে কি, একটা কথা এখানে লিখে দিছে দেখো, যে নদীর পার হতে কলেজের দূরত্ব নগণ্য বিবেচনা করতে হবে। তুমি কি বিষয়টা বুঝতে পারতেছো? একটু খেয়াল করো, আমি যদি তোমাকে একটু দেখাই। এই হচ্ছে এক পার, এ হচ্ছে আরেক পার। এখন এই জায়গায় হচ্ছে রবীন্দ্রের বাসা, মানে ধরো এখানে রবীন্দ্রের বাসা, এবং ঠিক নদীর অপর পারে এখানে হচ্ছে সেই স্কুলটা বা কলেজটা। ওকে, এটা হচ্ছে সেই কলেজটা। তো এই যে কলেজ, এই কলেজটা ধরে নিছে
ঠিক অপর বিন্দুতে, মানে এই বিন্দু থেকে ঠিক অপর বিন্দুতে হচ্ছে কলেজটা। কারণ কি বলছে, নদীর পার হতে কলেজের দূরত্ব নগণ্য বিবেচনা করতে, অর্থাৎ এই পারের মধ্যেই হচ্ছে ওই কলেজটা আছে, এখান থেকে আর কোনো দূরত্ব নাই। তার মানে এই পয়েন্ট থেকে সোজা এই পয়েন্টে হচ্ছে তার স্কুলটা বা কলেজটা। বারবার আমি স্কুল বলতেছি কেন কে জানে, স্কুলে পড়তে মন চাইতেছে। দেখো ঠিক এই পয়েন্টটাতে হচ্ছে তার কলেজ, বুঝা গেছে? তাহলে যেহেতু এই পয়েন্টে তার কলেজ, এখন সে যাত্রা শুরু করতেছে কোন দিকে? অবশ্যই সে এদিকে যাত্রা শুরু করতেছে, বিকজ এদিকে তার কি আছে? তার স্রোত আছে, কারণ স্রোতস্বিনী নদী বলছে, তাই না? এবং এই যে প্রশস্ত, এটা দেওয়া আছে কত? 1000 মিটার। বুঝতে পারতেছো? তাহলে একটু খেয়াল করো, আমাদেরকে প্রথম কোশ্চেন কি বলছে, যে উদ্দীপক অনুসারে নদীর স্রোতের বেগ কত? আমাদের উদ্দীপক অনুসারে বলছে নদীর স্রোতের বেগ কত। এখন আমাকে একটু বলো, এই যে কোণটা আছে, এই কোণটা কি দেওয়া আছে? আলফার মানটা অবশ্যই দেওয়া আছে, এই যে 120 ডিগ্রি কোণ বলছে। তাহলে 120 ডিগ্রি করে সে যাত্রা শুরু করছিল, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা খুব ভালো মতো আরেকটা জিনিস বলে দিতে পারি, কি বলতো? এই যে এদিকে তার কি কাজ করতেছে? স্রোত। আর এদিকে সে নিজে যাত্রা শুরু করছে। তাহলে তাদের এই দুইটার বেগের কারণে তাদের লব্ধি কোন দিকে হচ্ছে বলতো? এই যে ভাইয়া, আমি যদি সামান্তরিকটা পূরণ করে দেই, এদিকে হচ্ছে তার লব্ধি, এদিকে হচ্ছে তার লব্ধি, এই যে তার লব্ধি। তাহলে এই যে লব্ধিটা, এই লব্ধিটা আমরা সবাই জানি কিভাবে বের করব। কিভাবে বের করবো বলতো? আমরা এখান থেকে সুন্দর মতো বলতে পারি, এই যে লব্ধিটা আমাদের স্রোতের সাথে যে কোণটা করতেছে, হুইচ ইজ থেটা, হুইচ ইজ থেটা। এটা দেখে কি তোমার মনে হচ্ছে না? অবশ্যই মনে হওয়ার কথা, কারণ তুমি এইদিকে যাত্রা শুরু করছো স্রোত এইদিকে, তাহলে তুমি 90 ডিগ্রিতেই যেতে চাচ্ছ ঠিক অপর পারে, কারণ এই বিন্দু থেকে তার কলেজটার দূরত্ব নগণ্য, অর্থাৎ ঠিক অপর বিন্দুতেই তার কলেজটা আছে। এই যে এখানে তার কলেজটা আছে, তাহলে এখানে যদি কলেজটা থাকে, তাহলে ডেফিনেটলি তার এই জায়গাটাতে 90 ডিগ্রিতে যাওয়া লাগবে, তার যে লব্ধি বেগটা হবে। তাহলে একটু খেয়াল করো, এই থিটার মানটা আমরা বলে দিতে পারি কত? এই থিটার মানটা হচ্ছে 90। তাহলে আমরা দুইটা জিনিসই জানি। তাহলে আমরা যদি দুইটা জিনিসই জানি, তাহলে দিকের সূত্র অ্যাপ্লাই করো। দিকের সূত্র কি ছিল? যে tan থিটা ইকুয়ালস টু বি সাইন কি হবে? আলফা। তারপর হচ্ছে যার সাথে কোণ সে হয় একা। কার সাথে কোণ করছে? দেখো ইউ এর সাথে কোণ, তাহলে ইউ হবে একা, ইউ প্লাস বি কজ আলফা। ঠিক আছে? এখানে আমরা সব মানই কিন্তু জানি। কি কি জানি বলতো? এই যে দেখো থিটার মান কত এখানে? 90। তাহলে 90 হইলে হবে এখানে কত? 1/0। 1090 মানে হচ্ছে 1/0। তাহলে আমি যদি এটা একটু হিসাব করি, তাহলে আর গুণ করলে এখানে থাকতেছে কি বলতো? ইউ প্লাস বি কজ আলফার মানটা কত বলো? আলফার মানটা হচ্ছে 120 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে আমার দরকার কি? আমাদেরকে বলছে স্রোতের বেগ নির্ণয় করতে। তাহলে স্রোতের বেগ কোনটা? দিস ইজ আওয়ার স্রোতের বেগ। সো ইউ ইকুয়ালস টু হবে কত বলতো? মাইনাস বি কজ 120। 120। তাহলে এটা একটু হিসাব করো। মাইনাস বি এর মানটা কত বলো? এই যে কত বেগে সে যাত্রা শুরু করছে? 120 ডিগ্রি কোণে এত কিলোমিটার/আওয়ার বেগে সে যাত্রা শুরু করছে। তাহলে এই বেগটা কত? দিস ইজ 10 কিলোমিটার/আওয়ার বেগে সে যাত্রা শুরু করছে, তাই তো? তাহলে 10 কিলোমিটার/আওয়ারে তুমি আওয়ারকে তুমি চাইলে কিসে নিতে পারো? মিটার/সেকেন্ডে নিতে পারো। বাট যেহেতু এখানে আমাদের চেঞ্জ করা লাগতেছে না, তাহলে ইউর মানটাও কিসে আসবে? ইউর মানটাও আমার কিলোমিটার/আওয়ারে আসবে। তো এখানে হবে কত? 10 মাইনাস 10 cos 120। ঠিক আছে? তাহলে cos 120 মানে হচ্ছে মাইনাস কত? মাইনাস হাফ। তাহলে মাইনাস হাফ, আর এখানে হচ্ছে মাইনাস কাটা যাবে, আলটিমেটলি এখানে থাকতেছে কত? 5 দুগুণা 10। তাহলে এখানে হবে 5 কিলোমিটার/আওয়ার। ঠিক আছে? বোঝা গেছে কি না? বোঝা গেছে কি না বলো? সিম্পল জিনিস, বোঝা যাওয়ার কথা। পরে কি বলছে দেখো, পরে কোয়েশ্চেনটা পরে কি বলছে? বলছে যে রবিন কি যথাসময়ে ক্লাসে উপস্থিত হতে পারবে? গাণিতিক বিশ্লেষণ পূর্বক মতামত দাও। যথাসময়ে সে ক্লাসে পৌঁছাইতে পারবে কিনা? তাহলে সে কতক্ষণ আগে শুরু করছিল যাত্রা? 10 মিনিট আগে। তাহলে তার যাত্রা পথ যদি 10 মিনিটে ওইখানে সে অতিক্রম করে, তাহলে তো সে ঠিক টাইমে পৌঁছাইতে পারবে। যদি সে তার এখান থেকে এখানে যাইতে সময় 10 মিনিটের থেকে বেশি লাগে, তাহলে সে কি সঠিক সময়ে পৌঁছাইতে পারবে না? সিম্পল কথা, এটা তো বেসিক সেন্স দিয়ে বলতে পারতেছো। তাহলে এই সিনারিওতে আমাদের টিটা কিভাবে বের করে? আমি তোমাদেরকে বলছিলাম, যে কোনো সিনারিও থাক, টি এর সূত্র হচ্ছে একটাই। টি এর সূত্র হচ্ছে একটাই, হুইচ ইজ কি বলতো ভাইয়া? টি ইকুয়ালস টু ডি ভি সাইন আলফা। এখন কোনো কারণে যদি আমাদেরকে বলে যে ন্যূনতম সময়ের ক্ষেত্রে, তখন আমরা সাইন আলফার মানটা কি ধরবো? সাইন আলফার মানটা হচ্ছে 1 ধরবো। যখন আমাদেরকে বলবে যে টি হচ্ছে মিনিমাম, কেন এটা হয়? বিকজ আমাদের এই যে এখানে দেখো বি এবং ডি এই দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, চেঞ্জ হবে না এই জায়গাটাতে। তাহলে অলরেডি আমার এখানে নির্ভর করতেছে সাইন আলফার উপরে টি এর মানটা, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, টি ইজ
প্রপোর্শনাল টু 1/sin আলফা, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্কে আছে, তাহলে সাইন আলফা এর মান যত বাড়বে আমার টি এর মানটা তত কমবে। তাহলে সাইন আলফার মানটা সর্বোচ্চ হইতে পারে কত 1। সো এই জন্য আমার 1 এর জন্য আমার টিটা হবে মিনিমাম। এই হচ্ছে আমাদের ঘটনা। আশা করি বুঝতে পারতেছো, আশা করি বুঝতে পারতেছো। যদি বুঝে থাকো তাহলে আমাকে একটু বলো তো সূত্র তাহলে এখানে কি হবে। সূত্র এখানে হবে অ্যাকচুয়ালি, যেহেতু আমার কোণ দেওয়া আছে, কোণ দেওয়া আছে প্লাস হচ্ছে আমাদের এখানে কি বলছে, অ্যাকচুয়ালি ন্যূনতম দূরত্বে যাচ্ছে, কারণ ঠিক অপোজিটে, ঠিক এই বিন্দু থেকে ওই বিন্দুতে তার এই কলেজটা অবস্থিত। তাহলে এটা হচ্ছে তার ন্যূনতম দূরত্ব। তাহলে এটা যদি তার ন্যূনতম দূরত্ব হয়ে থাকে, ন্যূনতম দূরত্বের জন্য আমাদের টি এর সূত্র কি ছিল, টি ইকুয়ালস টু হবে ডি বাই বি সাইন আলফা। ওকে, তাহলে এই জায়গাটাতে একটু খেয়াল করো তো, ডি এর মানটা কিসে দেওয়া আছে, 1000 মিটার, তাই না? তাহলে ডি এর মানটা দেওয়া আছে 1000 মিটার। আবার আমাদের বেগগুলো দেওয়া আছে কিলোমিটার পার আওয়ারে। সো আমরা এটাকে কিলোমিটার নিয়ে যাই, তাহলে 1000 মিটার সমান হচ্ছে 1 কিলোমিটার। সো দিস ইজ 1। বি এর মান দেওয়া আছে 10 কিলোমিটার পার আওয়ার ইন্টু সাইন আলফা। আলফার মানটা কত, 120। তাহলে এই মানটা কত আসে দেখো তো, এই মানটা কত আসে দেখো, 1 ডিভাইডেড বাই 10 ইন্টু সাইন 120। তাহলে এই মানটা চলে আসতেছে আমাদের 0.1154। তাহলে এটা কিসে বের হয়েছে, অবশ্যই আওয়ারে বের হবে, তাই না? কারণ এখানে কি দেওয়া আছে, এটা হচ্ছে কিলোমিটার, আর ভি যেটা দেওয়া আছে এটা হচ্ছে কিলোমিটার পার আর আওয়ারে, তাই না? তাহলে আলটিমেটলি এই মানটা কিসে আসবে, আওয়ারে আসবে। তাহলে এটাকে আমরা কি করব, জাস্ট এই মানটাকে আমরা কি করব বলো, 0.1154 কে আমরা 3600 দিয়ে গুণ করে দিলে, অথবা আমাদেরকে সেকেন্ডে নিতে তো বলে নাই, বলছে কিসে নিতে, বলছে আমাদেরকে মিনিটে নিতে, কারণ সে 10 মিনিট পূর্বে স্রোতের বেগের সাথে যাত্রা শুরু করছিল। তাইলে আমরা জানি কি যে 1 ঘন্টা সমান হচ্ছে 60 মিনিট, তাই না? তাহলে আমার এখানে ঘন্টা বের হয়েছে, মিনিটে নিতে 60 দিয়ে গুণ করে দিব। তাহলে এটার সাথে আমরা 60 দিয়ে গুণ করে দেই, তাহলে আমাদের মান চলে আসতেছে 6.928। এটা হচ্ছে মিনিটে বের হয়েছে। তাহলে এটা হচ্ছে আমাদের কিসের মান, টি এর মান। সে 10 মিনিট পূর্বে যাত্রা শুরু করছিল, কিন্তু তার এই বিন্দুতে পৌঁছাইতে কতটুকু সময় লাগতেছে, 6.928 মিনিট। তাহলে অবশ্যই অবশ্যই সে ওইখানে কি করতে পারবে, সে ওইখানে পৌঁছাইতে পারবে। তাহলে আনসার কি হবে, আনসার হবে পারবে, সে সময়ের ভিতরে পৌঁছাইতে পারবে। আশা করি বুঝতে পারতেছো, বুঝতেছো তো? হুম, জানাই কিন্তু ভাইয়া, আমি তোমাদেরকে কিন্তু একাধারে এই ভেক্টর চ্যাপ্টারের একদম শুরু থেকে বেসিক পড়াই দিছি একটা ওয়ান শট ক্লাসে, প্লাস আমি সব টপিক কভার করে দিছি। আর এই অংশটুকু একটু আলাদা করে দেখাচ্ছি, কারণ তোমাদের অনেকেরই আলাদাভাবে এই জায়গাগুলোতে প্রবলেম হয় বিদায়। ওকে, আচ্ছা নেক্সট দেখো এখানে কি বলছে, চিত্রে স্রোতের নদীতে একজন লোক এক পার হতে অপর পারে যাওয়ার জন্য এত কিলোমিটার পার আওয়ার বেগে এসি বরাবর নৌকা চালানো শুরু করে, অপর পারে ডি বিন্দুতে পৌঁছে। তাহলে বিডি এর মানটা দেওয়া আছে 0.5 কিলোমিটার এবং প্রস্থ দেওয়া আছে এবি। একটু খেয়াল করো, সে যাত্রা শুরু করছে এই দিকে এসি বরাবর, এই যে 110 ডিগ্রি কোণে স্রোতের সাথে। তাইলে তার যাওয়ার কথা ছিল কোথায়, বি বিন্দুতে বা বি পয়েন্টে, কিন্তু সে বলদামি করে ভুল কোণে যাত্রা শুরু করছে। যে কোণটা সে হিসাব করে ঠিকঠাক মতো বের করতে পারে নাই বলদ, যার কারণে তাকে স্রোতে টান দিয়ে ডিতে নিয়ে গেছে এই কোণের ভুলের কারণে। অবশ্যই তাকে বি বিন্দুতে পৌঁছানোর কথা ছিল, তাই না, ঠিক অপর পারে, কিন্তু সে এই যে ভুল কোণে যাত্রা শুরু করছে, ডিতে গেছে। এই হচ্ছে আমাদের কোয়েশ্চেন। প্রথম কোয়েশ্চেন আমাদেরকে কি বলছে দেখো, দৃশ্যকল্প অনুযায়ী এবি নির্ণয় করো। এবি মানে কি, এবি মানে আমাদেরকে বলছে প্রস্থ। এবিটা কি বলছে, এবিটা হচ্ছে প্রস্থ। তাহলে আমাদেরকে অ্যাকচুয়ালি ডি এর মানটা বের করতে বলতেছে, নদীর প্রস্থ বের করতে বলতেছে, বুঝতে পারতেছো? তাহলে একটু আমাকে তুমি বলো তো, আমি যদি একটু চিত্র আঁকাই তাহলে তোমার জন্য বেটার হয়, আমার জন্য বেটার হয় বুঝাইতে। আচ্ছা, তাহলে দেখো এই যে স্রোতের যেই নদীটা এখান থেকে ঠিক এই পয়েন্টে যেতে চাচ্ছিল, তাই না? চিত্রে যে লোকটা এই পয়েন্ট থেকে এই পয়েন্টে যেতে চাচ্ছিল, কিন্তু যেহেতু স্রোত আছে, স্রোত থাকার কারণে তাকে অবশ্যই যাত্রাটা এদিকে কোনো একটা দিকে যাত্রা শুরু করতে হবে, যেখানে কিনা এই স্রোতের বেগ হচ্ছে ইউ আর তার বেগ হচ্ছে ভি। তাহলে তাদের মধ্যবর্তী যে কোণ এটা দেওয়া আছে কত বলতো, 110। তাদের মধ্যবর্তী কোণ দেওয়া আছে 110, হুইচ ইজ আলফার মানটা দেওয়া আছে। এখান থেকে আমি আরেকটা জিনিস বলে দিতে পারি, কি বলতো, এটা হচ্ছে আমাদের লব্ধি। লব্ধি ধরে নেই, ধরে নিলে হবে না, কারণ কি, লব্ধি এটা ধরে নিলে হবে না, কারণ সে ডি বিন্দুতে পৌঁছাইছে, তার পৌঁছানোর কথা ছিল এইখানে, কিন্তু সে পৌঁছাইছে এইখানে, তাই তো? তাহলে এই জায়গাটাতে আমি লব্ধিটা এটাকে বলতে হবে, এই যে এই হচ্ছে তার লব্ধি, এটা হচ্ছে তার লব্ধি, এই যে এটা হচ্ছে তার লব্ধি। ঠিক আছে, বোঝা গেছে? এটা হচ্ছে তার লব্ধি। তাহলে এটা আমি একটু মুছে দিই, তাহলে তোমাদের কনফিউশন দূর হবে। তাহলে এই হচ্ছে তাদের লব্ধি, এটা হচ্ছে তাদের লব্ধি। এখন আমি বের করতে চাচ্ছি কি, আমি বের করতে চাচ্ছি তার প্রস্থ। এই যে ডি এর মানটা বের করতে চাচ্ছি, বা এবি যেটা এখান থেকে এখানে যে দূরত্ব, এটাই তো তার এবি, এই যে এ থেকে বি পর্যন্ত। তাইলে একটু আমাকে বলো তো, আলফার মান জানি এখান থেকে,
আলফার মান জানি, যেহেতু আলফার মান জানি তাহলে থিটার মানটা বের করতে হবে, বিকজ এই যে দেখো ভালো মতো খেয়াল করো, এখানে এই যে তোমার লব্ধিটা আছে, এই লব্ধির সাথে আমার সুতের যে কোণ এটাই হচ্ছে আমাদের কি থেটা, এটা হচ্ছে থেটা। তাহলে আমাদেরকে থেটা একটু বের করতে হবে। তাহলে থেটা ইকুয়ালস টু হবে কি, দেখো তো টেন থেটা ইকুয়ালস টু হবে বি সাইন আলফা ডিভাইডেড বাই জের সাথে কোণ সে হবে একলা, তাহলে ইউ হচ্ছে একলা হবে ইউ প্লাস বি কজ আলফা। বোঝা গেছে তো? এটুক সূত্র তো সবাই জানি আমরা। এখানে আমরা কিন্তু আলফার মানটা জানি, আলফার মান জানি, বি এর মানটা জানি। তো আমরা সরাসরি মানটা বসায় দিই। তাহলে সরাসরি যদি মানটা বসায় দিই তাহলে কি আসে বলো তো? সরাসরি মানটা বসায় দিলে আমাদের আসবে, দেখো ভি এর মানটা কত বলো তো, 4 ইন্টু সাইন আলফার মান কত 110, ইউর মানটা কত 2, তাহলে 2 প্লাস 4 cos 110। ওকে, তাহলে থিটার মানটা এখানে কত আসে একটু ভালো মতো খেয়াল করো সবাই। তাহলে টেন ইনভার্স 4 ইন্টু সাইন 110, থিটা ইকুয়ালস টু টেন ইনভার্স হবে, এটা তো সবাই জানো, এটা তো আর বলতে হবে না। তাহলে 2 প্লাস 4 গুণ cos 110, তাহলে এই মানটা চলে আসতেছে আমাদের অ্যাকচুয়ালি 80.456 ডিগ্রি। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কিসের মান, এটা হচ্ছে আমাদের থিটার মান, থিটার মানটা বের হয়ে গেছে। ওকে, এখন আমরা প্রস্থ বের করতে চাচ্ছি। আমাদের কেন প্রস্থটা দরকার, প্রস্থ বের করতে থিটাটা দরকার, বিকজ দেখো এটা যদি থিটা হয় তাহলে অলসো এটাও থিটা, এটাও থিটা, অনুরূপ কোণ। তাহলে এটা যদি থিটা হয় তাহলে আমাকে একটু বলো, খুব ভালো মতো বলো, আমি চাচ্ছি কি বের করতে, আমি চাচ্ছি তার এই যে এবি এর দূরত্ব অর্থাৎ প্রস্থর যে যে দূরত্বটুকু এটা বের করতে। তো দিস ইজ আওয়ার এবি, দিস ইজ আওয়ার এবি। তাহলে এবি হইলে একটু বলো তো, এটা যদি তার কোণ হয় তাহলে কোণের অপোজিটে যে থাকে সে হচ্ছে লম্ব, লম্ব। আর আমাকে বের করতে বলছে ঠিক এই মানটা, এই মানটা বের করতে বলছে, হুইচ ইজ, এটা কত বলো তো, বিডি, বিডি। সো বিডি, তাহলে বিডি বের করতে গেলে দেখো তো কোণের অপোজিটে হচ্ছে লম্ব আছে, এই বিডির মানটা জানি, বিডির মানটা কত, বিডির মানটা দেওয়া আছে 0.5 কিলোমিটার। তাহলে এখান থেকে খুব ভালো মতো আমি বলে দিতে পারি কি বলতো, যে টেন থেটা ইকুয়ালস টু লম্ব বাই ভূমি। লম্ব এখানে কি, লম্ব হচ্ছে এই যে এবি এর মানটা, ধরো এবি ডিভাইডেড বাই ভূমি, ভূমি কত 0.5, এই যে বিডি। তাহলে এখান থেকে আমি দেয়ারফর এ বি ইকুয়ালস টু, কি হলো, বোর্ডে ঝামেলা করতেছে, এ বি ইকুয়ালস টু হবে 0.5 ইন্টু 10, এখানে কত থিটার মান বের হয়েছে 80.456। ঠিক আছে, তাহলে এই মানটা কত আসে সবাই ক্যালকুলেটরে বসাও। 0.5 ইন্টু 10 আনসার, তাহলে আমাদের এই মানটা বের হচ্ছে 2.97 কিলোমিটারে বের হবে, কারণ আমরা তো একক চেঞ্জ করি নাই। একটু ভালো মতো খেয়াল করবা, এই যে কিলোমিটার আর মিটারের মধ্যে অনেকে ঝামেলা করো। প্রশ্ন যেহেতু আমাদেরকে কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, আমরা চেঞ্জ করি নাই, সো যেটা আসবে এটা কিলোমিটারই আসবে। সিম্পল বেসিক কথাবার্তা এটা। ওকে, তারপরে পরের কোয়েশ্চেনটা পড়ো, কি বলছে পরের কোয়েশ্চেনটা পড়ো ভালো মতো। দৃশ্যকল্প 2 অনুযায়ী মাঝি আড়াআড়ি নৌকা চালনা করলে নৌকার লব্ধির মান উদ্দীপকের নৌকার লব্ধির বেগের বেশি হবে কিনা গাণিতিকভাবে যাচাই করো। কোয়েশ্চেনটা ভালো মতো বুঝো, তাহলে আনসার করতে পারবা। এইভাবে যে যাত্রা শুরু করছে, শুরু করার কারণে তার যে লব্ধি হয়েছে, মানে এই যে ধরো এডি বরাবর যে তার লব্ধি যেটা হয়েছে ওইটা, ওই যে লব্ধির মানটা পরবর্তীতে দৃশ্যকল্প 2-তে বলছে কি, বর্ষাকালে স্রোতে নদীতে মাঝি 7 কিলোমিটার/আওয়ার বেগে নৌকা চালিয়ে আড়াআড়ি ভাবে নদী পার হয়, স্রোতের বেগ দেওয়া আছে, এটা হচ্ছে দৃশ্যকল্প 2। তাহলে এই দৃশ্যকল্পে সে ঠিক 90 ডিগ্রিতে যাত্রা শুরু করছে, আড়াআড়ি মানে হচ্ছে 90 ডিগ্রি, মাথায় রাখবা, আড়াআড়ি মানে হচ্ছে 90 ডিগ্রি। তাহলে দুই ক্ষেত্রে আমার লব্ধির মানটা সমান হবে কিনা বা কোনটা বেশি হবে, তারা বলতে চাচ্ছে যে উপরের মানটা বেশি হবে কিনা নিচের থেকে। তাহলে একটু ভালো মতো একটু খেয়াল করো, আমরা যদি প্রথম ক্ষেত্রে চিন্তা করি, ধরো দৃশ্যকল্প প্রথম, দৃশ্য হচ্ছে 1 নম্বর দৃশ্যকল্প কি বলছে, 1 নম্বর দৃশ্যকল্প থেকে এই যে এই চিত্র আমাদের আঁকাইতে হবে না, এখান থেকে আমরা বের করতে পারি। খেয়াল করো, ভালো মতো খেয়াল করো, এই জায়গাটাতে দেখো এটাই হচ্ছে আমাদের বি আর এর মানটা, এটাই হচ্ছে আমাদের বি আর এর মানটা। তাহলে আমরা যদি বি আর বের করতে চাই, আলফার মানটা জানি, তাহলে খুব ভালো মতো আমরা বের করে ফেলতে পারি যে ভি আর স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস কজ আলফা। তাহলে এখান থেকে আমরা ভি আর ইকুয়ালস টু বের করতে পারি রুট ওভার বি স্কোয়ার মানে কত 4 স্কোয়ার, ই স্কোয়ার মানে কত 2 স্কোয়ার প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 ইন্টু কজ কত, এই যে 110, কজ হচ্ছে 110। তাহলে এই মানটা বের করে দিলেই তো হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি একটু বের করি, তাহলে 4 স্কোয়ার প্লাস
2 স্কোয়ার তাহলে প্লাস 2 ইন্টু 4 ইন্টু 2 কজ 110। আচ্ছা, তাহলে আমাদের এটা মানটা বের হয়েছে 3.81 মিটার। মিটার বের হবে না, কিলোমিটার পার আওয়ারে বের হবে। আমার ক্যালকুলেটর একটু ঝামেলা হচ্ছে তো। আচ্ছা, তাহলে এটা পাইছি আমরা কিসের মান বলো তো? আমরা পাইছি হচ্ছে এটা প্রথম ক্ষেত্রে আমাদের এই যে লব্ধি বেগের মানটা। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ঘটনা কি ঘটবে বলো? দ্বিতীয় ক্ষেত্রে তো সে আড়াআড়ি যাত্রা শুরু করছিল, দৃশ্যকল্প 2। তাহলে দৃশ্যকল্প 2, দৃশ্যকল্প 2 দুইয়ের ক্ষেত্রে ঘটনা কি করছিল ভাইয়া বলো তো? সে ঠিক আড়াআড়ি মানে 90 ডিগ্রিতে যাত্রা শুরু করছিল। এখন যেহেতু নদীতে আমার কি আছে, স্রোত আছে, এদিকে যাত্রা শুরু করছিল সে ভি বেগে, তাহলে অবশ্যই সে অপর পারে পৌঁছাইতে পারবে না। তাকে স্রোতের টান দিয়ে কোথায় নিয়ে যাবে? এখানে নিয়ে যাবে। তাহলে একটু বলো, এখান থেকে যদি আমরা তার এই যে এই মানটা বের করতে চাই, এই মানটা বের করতে চাই, তাহলে দিস ইজ তার ভি ডাব্লিউ, বা এটাই তার হচ্ছে লব্ধি বেগ, এটা হচ্ছে তার লব্ধি বেগ। এই লব্ধি যদি বের করতে চাই তাহলে আমাদের ত্রিকোণমিতি থেকে বের করে ফেলতে পারি। একটু খেয়াল করো, এই যে এখান থেকে যে তোমার বেগটা ছিল, এটা ছিল হচ্ছে ইউ, তাই না? তাহলে আমরা কি করতে পারি? লব্ধির মান এবং দিক সেম রেখে তাকে টান দিয়ে সমান্তরাল এখানে নিতে পারি। তাহলে এখানে নিলে এটা হয়ে গেছে আমাদের ইউ। তাহলে দেখো, এটা লম্ব, এটা ভূমি, এটা হচ্ছে অতিভুজ। তাহলে এখান থেকে আমরা বলে দিতে পারি যে অতিভুজ স্কোয়ার ইকুয়ালস টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অথবা তুমি এই সূত্র ইউজ করলে তখন তাদের মধ্যবর্তী কোণ কত হবে? আলফার মানটা হবে 90 ডিগ্রি। তাহলে 90 ডিগ্রি বসায় দিলে cos 90 মানে 0। আলটিমেটলি আমার এটাই থাকতেছে যেটা এখানে আমরা পাইছি। বুঝছো? অনেক ভাবে করে ফেলতে পারবা, ঝামেলার কিছু নাই। তাহলে v ইকুয়ালস টু কি হবে? রুট ওভার বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার। তাহলে এখানে বি এর মান হচ্ছে 7, এর মান হচ্ছে 3। তাহলে এটার উপর রুট করে দাও, আনসার কত আসে দেখো। 7 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার, আনসার চলে আসে আমাদের হচ্ছে 7.6 কিলোমিটার পার আওয়ার। ঠিক আছে, 7.6 কিলোমিটার পার আওয়ার। তাহলে ডেফিনেটলি দেখো তো একটু তুলনা করে মানটা কি আসছে। এটা ছিল হচ্ছে ভিআর, তাহলে ভিআর থেকে কার মানটা বেশি? ভি ডাব্লিউ এর মানটা বেশি। ঠিক আছে, তাহলে আমরা দেখছি কি দৃশ্যকল্প 2-এ তার বেগটা বেশি। আমাদেরকে কি বলছিল যে মাঝে আড়াআড়ি নৌকা চালনা করলে নৌকার লব্ধির মান উদ্দীপকের নৌকার লব্ধির বেগের থেকে বেশি হবে কিনা? অবশ্যই বেশি হয়েছে, তাদের কথা ঠিক আছে। ঠিক আছে, যাচাই যথার্থ হবে। বুঝতে পারতেছো তো? যদি বুঝে থাকো তাহলে চলো আমরা সামনে বাড়ি। বলছি কি দেখো, চিত্রে 4 কিলোমিটার পার আওয়ার বেগে প্রবাহিত স্রোতের নদীতে সুহেল 8 কিলোমিটার পার আওয়ার বেগে এবি বরাবর নৌকা চালানো শুরু করে। 10 মিনিটে নদীর প্রস্থ এডি বরাবর ডি বিন্দুতে পৌঁছায়, কিন্তু রুহান এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করে এসি বরাবর সি বিন্দুতে পৌঁছায়। ঠিক আগের ম্যাথটাই, জাস্ট একটু ভাষাটা চেঞ্জ করছে, আর কিছুই না। প্রথম কোশ্চেন কি করছে দেখো, সলভ করে দেই তোমাদেরকে। সুহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। তাহলে দেখো, সুহেলের ক্ষেত্রে নৌকার বেগ ও স্রোতের বেগের লব্ধি বেগের মান নির্ণয় করো। তাহলে সুহেলের ঘটনা কি ছিল? এই যে দেখো, সুহেলের ঘটনা প্রথমে যেটা ছিল ওইটা। তাহলে সুহেলের ক্ষেত্রে আমাদের চিত্রের দিকে লক্ষ্য করো। তাহলে এই যে সুহেল হচ্ছে কি ছিল? এবি বরাবর নৌকা চালানো শুরু করছে। তাহলে এখান থেকে আমরা খুব ভালো মতো বলে দিতে পারি, দেখো আমাদের এই জায়গাটা থেকে কি বলতে পারি বলো দেখো তো। যেহেতু সে এদিকে যাত্রা শুরু করার কারণে তার আহ লব্ধি হয়েছে এইটা, তাহলে লব্ধি যদি এটা হয়ে থাকে তাদের মধ্যবর্তী কোণ কত? এটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু 90 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে ইউ প্লাস বি কোজ আলফা ইকুয়ালস টু 0 যদি তার দিকটা যদি 90 ডিগ্রি হয়, সো আলফা ইকুয়ালস টু হবে কোজ ইনভার্স মাইনাস ইউ বাই বি। তাহলে মাইনাস ইউ বাই বি। তাহলে আমাদের ইউ এর মানটা কত? আমাদের সুদ দেওয়া আছে কত দেখো, সুদ দেওয়া আছে হচ্ছে 4, আর তার বেগ কত? 8। তাহলে এই হচ্ছে আমাদের এটা, তাহলে এটা মান চলে আসে 120 ডিগ্রি। তাহলে আমরা পাইছি এটা কি? আমরা পাইছি এটা হচ্ছে তার আলফার মানটা। আমাদেরকে বের করতে বলছে কিসের মান? আমাদের বলছে লব্ধি বেগের মান বের করতে। তাহলে আমাদের লব্ধি হবে ভি আর স্কোয়ার ইকুয়ালস টু বি স্কোয়ার প্লাস ইউ স্কোয়ার প্লাস 2bu cos আলফা। তাহলে এখান থেকে ভি আর ইকুয়ালস টু হবে রুট ওভার বি স্কোয়ার। ভি মানে এখানে কত? ভি মানে এখানে 8 স্কোয়ার প্লাস 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 4 কোস কত এখানে? 120। ঠিক আছে, 120। তাহলে এই মানটা বের করো। রুট ওভার 8 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস 2 ইন্টু 8 ইন্টু 4 ইন্টু কজ 120। তাহলে এই মানটা কত আসে দেখো, 4√3।
অথবা মানটা চলে আসে 6.92। এটা কিসে আসবে বলো? আমাদের যদি 2 কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে এই মানটা আসবে কিলোমিটার পার আওয়ারে, মানটা চলে আসবে। বুঝতে পারতেছো? তাহলে আমাদের নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এখান থেকে তুমি চাইলে থিটার মানটাও বের করে ফেলতে পারতা, কিন্তু থিটার মানটা তো দেওয়াই আছে, এটা বের করার তো দরকার নাই। আচ্ছা, পরে আমাদের কি বলছে দেখো, নদীর প্রস্থ এডি ও সুহেলের দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত দূরত্ব ডিসি সমান হবে কিনা। তাহলে আগের কোয়েশ্চেনটাই তো, এডির মান বের করতে বলছে, ডিসির মানটা বের করতে বলছে, তাই না? সমান হবে কিনা, তাহলে এডি এর মানটা কিভাবে বের করা যায়? তাহলে একটু চিত্রের দিকে একটু তাকাও তো, চিত্রের দিকে একটু ভালো মতো তাকাইলে বুঝতে পারবা। আচ্ছা, একটু ভালো মতো খেয়াল করো, এখানে একটা পার্টিশন দিয়ে দিই। আচ্ছা, ধরো আমি যদি চিত্রটা এখানে একটু দেখাই, এই এবং এই, ঠিক আছে? এখন ঘটনা কি ঘটতেছে দেখো, এইদিকে যাত্রা শুরু করছে, কিন্তু তার যাওয়ার কথা ছিল হচ্ছে ঠিক স্রোতের কারণে সে এখানে পৌঁছাবে, এই জন্য সে এইদিকে কোণে যাত্রা শুরু করছিল। তাহলে তাদের মধ্যবর্তী কোণ কত? মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, আর এখানে যেটা হয়েছে এটা হচ্ছে থেটা, হুইচ ইজ 90 ডিগ্রি। বুঝাই গেছে? এবং আরেকটা ঘটনা কি ঘটছে, আরেকটা ঘটনা হচ্ছে আমাদের পরবর্তীতে কি হয়েছে দেখো, এডি বরাবর 10 কিলোমিটার পার আওয়ার বেগে নৌকা চালানো শুরু করলে এসি বরাবর সিতে যায় পৌঁছায়। তাহলে আরেকটা ঘটনা কি ঘটছে, আরেকটা ঘটনা ঘটছে হচ্ছে এই যে এখান থেকে এখানে পৌঁছাইছে, যেখানে কিনা এটা হচ্ছে আমাদের ডিসি, দিস ইজ বি, আর এটা হচ্ছে আমাদের এ। ওকে, তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো বলে দিতে পারি, যেহেতু 10 মিনিট দেওয়া আছে, তাহলে আমরা এই ক্ষেত্রে আমরা সবাই জানি সেটা যে টি ইকুয়ালস টু হবে ডি বাই বি সাইন আলফা। ওকে, তাহলে এখান থেকে আমরা ডি এর মানটা বের করে ফেলতে পারি, হুইচ ইজ বি সাইন আলফা ইন্টু কি হবে, টি। তাহলে আলফা, তাহলে বি এর মানটা কত, এখানে প্রথম ক্ষেত্রে বি এর মানটা হচ্ছে আমাদের 8, তাহলে 8 ইন্টু সাইন আলফার মানটা কত, আলফার মানটা দেওয়া আছে 120 ইন্টু কত, টি এর মানটা কত, 10 মিনিটের কথা বলছে, তাই তো? তাহলে এটা হচ্ছে 10 মিনিট। তাহলে যেহেতু এগুলো কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তো আমরা মিনিটটাকেও কিসে নিব, আওয়ারে নিয়ে নিব। তাহলে আমাদের এটা কিলোমিটারে চলে আসবে। তাহলে 8 ইন্টু সাইন 120 ইন্টু 10/60। তাহলে আমাদের মানটা চলে আসতেছে 1.154 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের কিলোমিটারের মানটা বের হয়েছে। এখন আমরা কি করব বলো? এখন আমরা দেখব হচ্ছে ওই পরে যে যাত্রা শুরু করছে এসি বরাবর, ওই ক্ষেত্রে তার অ্যাকচুয়ালি ডিসি এর মানটা কত হয়। তাহলে আমরা সবাই এই টাইপের কোয়েশ্চেন একটু আগেও সলভ করছি, খেয়াল করো, খেয়াল করো, ভালো মতো খেয়াল করো। এখানে যদি এটা হয় থেটা, তাহলে দিস ইজ অলসো থেটা। তাহলে এখান থেকে থেটা কিভাবে বের করব? যেহেতু এই যে এই মানটা আমরা জানি কত, এই মানটা হচ্ছে, এই মানটা হচ্ছে আলফা, কারণ দুইটা মধ্যবর্তী কোণ, এটা যদি ইউ হয়, যাত্রা শুরু করছে এইদিকে, এটা যদি বি হয়, তাহলে এই জায়গাটা থেকে আমরা বলতে পারি আলফার মানটা এখানে কত, 90 ডিগ্রি। আলফা যেহেতু 90 ডিগ্রি, এখান থেকে আমরা থেটার মানটা বের করতে পারবো না। থেটা ইকুয়ালস টু কি ছিল, টেন থেটা ইকুয়ালস টু ছিল, দেখো বি, বি, তাহলে বি কত ছিল দ্বিতীয় ক্ষেত্রে, 10 কিলোমিটার পার আওয়ার বেগে যাত্রা শুরু করছে। তাইলে একটু খেয়াল করো তো, তাহলে এটা হচ্ছে 10 ইন্টু সাইন, এটা হচ্ছে কত, 90 ডিগ্রি, প্লাস যার সাথে কোন হবে সে বসবে একলা, তাহলে ইউ হচ্ছে একলা হবে। তাহলে ইউ মানে কত, নদীর স্রোতের বেগ তো আমরা সবাই জানি, স্রোতের বেগ হচ্ছে 4 প্লাস 4 প্লাস, এটা যদি খেয়াল করো 10 cos 90 ডিগ্রি। তাহলে আলটিমেটলি আমার দেখো এখানে কি থাকতেছে, 10/4। তাহলে থেটা ইকুয়ালস টু হচ্ছে অ্যাকচুয়ালি 10 ইনভার্স 10/4। তাহলে আনসার চলে আসতেছে 68.19। তাহলে 68.19 কিসের মান বের হয়েছে, এই যে এই থেটার মানটা। এখন আমি এই যে দেখো এই এই পয়েন্ট থেকে এই পয়েন্টের যে দূরত্ব, এটা কিন্তু জানি এই পয়েন্টের দূরত্ব কত, এটা যদি এ হয়, তাহলে এডি এর মানটা অ্যাকচুয়ালি আমরা পাইছি, এই যে এখানে ডি এর মানটা পাইছিলাম, যে এডি হুইচ ইজ কত, 1.154 কিলোমিটার। ঠিক আছে, এটা আমরা জানি। তাহলে আমরা বের করতে চাচ্ছি কি, এই যে ডিসি এর যে দূরত্বটুকু, ডিসি এর দূরত্বটুকু, তাহলে থেটার অপোজিটে যে থাকে সে হচ্ছে লম্ব, লম্ব, এটা হচ্ছে আমাদের ভূমি। তাহলে আমরা এখান থেকে খুব ভালো মতো বলে দিতে পারি টেন থেটা ইউজ করে, টেন থেটা ইউজ করে আবার বলে দিতে পারি কি ভাইয়া বলো তো, যে টেন থেটা ইকুয়ালস টু লম্ব ভাই ভূমি। লম্ব এখানে কত, লম্ব হচ্ছে এখানে এডি, তাই না, এডি ডিভাইডেড বাই এখানে কত, সিডি বা ডিসি, ঠিক আছে, সিডি। তাহলে আমরা বের করতে চাচ্ছি হচ্ছে সিডি এর মানটা, তাহলে সিডি ইকুয়ালস টু হবে এডি ডিভাইডেড বাই টেন থেটা। তাহলে এডি, এডি এখানে কত বলো, এডি হচ্ছে এখানে 1.154 ডিভাইডেড বাই 10 থেটার মানটা কত পাইছি, 68.19। তাহলে এই মানটা কত আসে দেখো, তাহলে 1.154 ডিভাইডেড বাই 10, ওই কোণটা দিলেই চলে আসবে আমাদের 0.4616। তাহলে এটা হচ্ছে আমাদের কিলোমিটারে বের হয়েছে।
আমাদেরকে কি প্রশ্ন করছে যে এডি এবং দৈর্ঘ্য বরাবর অতিক্রান্ত ডিসি সমান হবে কিনা। তাহলে এখানে দেখতেই পাচ্ছ যে আমাদের এই যে দেখো আমাদের দৈর্ঘ্য বা এই যে আমাদের ডি এর মানটা, এই মানটা আর এই মানটা অবশ্যই সমান হচ্ছে না। আমাদের মানটা কোনটা বেশি? আমাদের এখানে আমরা খুব ভালো মতো বুঝতে পারতেছি যে অ্যাকচুয়ালি আমাদের এই জায়গাটাতে যে এডি এর মানটা বেশি কার থেকে? সিডি এর থেকে। সিডি এর থেকে এডি এর মানটা সিডি এর থেকে বেশি। তো বুঝতে পারছো আশা করি। এটাই হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম। চিত্রে আলোকে বহমান নদীতে স্রোতের বেগ দেওয়া আছে, নৌকার লব্ধির বেগ আর, নৌকার বেগ কিউ এর মধ্যবর্তী কোণ দেওয়া আছে এটা। এখন কিন্তু কোণ দেওয়া আছে এই যে এটুক হচ্ছে আমাদের মধ্যবর্তী কোণ, কত? 30 ডিগ্রি। পরে নৌকাটি আড়াআড়ি পার হইতে চাইতেছে, তাই আমাদেরকে বলতেছে কিউ এর মানটা বের করো। তাহলে একটু খেয়াল করো তো, এটা যদি হয় আমাদের 30, তাহলে এটা কি আড়াআড়ি যেতে চাচ্ছে, মানে এটাই তো তার লব্ধি, তাই না? হুইচ ইজ বি আর, এবং তাদের মধ্যবর্তী কোণ মানে হচ্ছে থিটার মানটা এখানে কত? 90 ডিগ্রি। তাহলে থিটা যদি 90 ডিগ্রি হয়, এখান থেকে আলফার মানটা বের করতে পারবা না? আলফার মানটা কি হবে? আলফা ইকুয়ালস টু হবে 90 প্লাস 30, মানে হচ্ছে 120 ডিগ্রি। তাহলে এখান থেকে আমাদেরকে বের করতে বলতেছি কি? আমাদেরকে বের করতে বলতেছি কিউ এর মানটা। তাহলে যেহেতু 90 ডিগ্রি, থিটার মানটা 90 ডিগ্রি, তাহলে আমরা এখান থেকে খুব ভালো মতো বলে দিতে পারি যে tan theta equals to b sin alpha u plus b cos alpha। তাহলে যেহেতু tan 90 ডিগ্রি মানে হচ্ছে 1/0, আর গুণ করলে হয়ে যাবে u plus b cos alpha equals to 0। সো দেয়ারফর এখান থেকে আমরা u plus b মানে কি? আমাদের দেওয়া আছে স্রোতের বেগ। স্রোতের বেগ মানে হচ্ছে অ্যাকচুয়ালি এই যে u এর মানটা কি? এটা হচ্ছে p এর মানটা। তারপর আমরা বের করতে চাচ্ছি কিসের মান? আমরা বের করতে চাচ্ছি হচ্ছে q এর মান। তাহলে দিস ইজ q। তাহলে এখান থেকে আমরা q ইকুয়ালস টু খুব ভালো মতো বলে দিতে পারি যে মাইনাস p ডিভাইডেড বাই cos আলফা। এখন দেখো মাইনাস p এর মানটা কত? 9, cos আলফার মানটা হচ্ছে 120। তাহলে cos 120 মানে হচ্ছে মাইনাস হাফ, তাহলে হচ্ছে এখানে 9 দুগুণে 18 কিলোমিটার পার আওয়ার। এটা হচ্ছে একটা এমসিকিউ ছিল। সো 9 দুগুণে 18 কিলোমিটার পার আওয়ার। আই গেস বুঝতে পারতেছো। সো যাই হোক, আমি তোমাদেরকে এইভাবে করে সকল অধ্যায়ের সকল সিকিউ এইভাবে সলভ দেওয়ার চেষ্টা করব। তোমরা জাস্ট আমাকে একটু সাপোর্ট করো। আমাদের জাহিদ মেথড যে গ্রুপটা আছে, এই গ্রুপটাতে এই যে তোমরা পড়াশোনা করতেছো এগুলো ছবি তুলে একটু সাবমিট করো, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা পড়াশোনা করতেছো। তাহলে আমি আরো বেশি ভিডিও বানাইতে পছন্দ হবে আমার। আর যাই হোক, রমজান মাসে আর বেশি কথাবার্তা আমি বাড়াইতে চাচ্ছি না। সবার জন্য শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।